আমি প্রত্যেকটা ক্লাসে, আজ থেকে শুরু করে প্রত্যেকটা ক্লাসে যা পড়াবো, যেটা বলবো সবকিছু রেকর্ডিং থাকবে। যা বোর্ড ওয়ার্ক করবো সবকিছু বোর্ড ওয়ার্কের স্ক্রিনশটও দিয়ে দিব, প্লাস টোটাল যে পিডিএফ সেটাও দিয়ে দিব, এবং টাইপ করা পিডিএফও পেয়ে যাবে সবকিছু। ঠিক আছে, সেই জন্য কোনো কিছুতে সমস্যা হবে না, বোর্ড ওয়ার্কও পেয়ে যাবে, সঙ্গে ভিডিওগুলো থাকবে, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং ভিডিও। হ্যাঁ, তবে রেকর্ডিং ভিডিও সঙ্গে সঙ্গে দেবো না, 3-4 ঘন্টা বা 6 ঘন্টা বা 12 ঘন্টার মধ্যে, ঠিক আছে, আমি দিয়ে দেবো, ঠিক দিয়ে দেবো। উইদিন 24 আওয়ার্স তোমরা পেয়ে যাবে। এখন আপলোড করতে একটু সময় লাগে, বা আমার অন্যান্য ব্যাচও থাকে, সবসময় যে খুব তাড়াতাড়ি আপলোড করতে পারি সেটা না। তবে উইদিন 24 আওয়ার্স যদি কেউ ক্লাস না করতে পারো, বা কারোর যদি নেটওয়ার্কের সমস্যা থাকে, বা কারোর যদি কোনো রকম ব্যক্তিগত সমস্যা থাকে, তাহলে ক্লাসটা তো মিস করা যাবে না। কারণ ক্লাসের একটা কন্টিনিউয়েশন চাই আমাদের। একটা ক্লাস মিস হয়ে গেলে আমাদের ওই জায়গাটা সমস্যা হবে। সেই কারণে কি হবে, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং থাকবে, পিডিএফ নোট থাকবে, সবকিছু থাকবে। সেটা অনলাইনে, আমার কাছে যারা অনলাইনে পড়ে তারা আমার কাছে আর অফলাইনে পড়তে চায় না, বলে স্যার অনলাইনে পড়ার যা সুবিধে, বা আপনার কাছে সমস্ত কিছু ডেটা চলে আসে, সমস্ত কিছু পাওয়া যায়, বসে বসে মানে কমফোর্টেবল হয়ে পড়তে পারি, কোনো অসুবিধা হবে না, খালি নেটটা যদি ঠিকঠাক করে রাখো তাহলেই কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে একটা বিষয়, যে রেকর্ডিং সবসময় পেয়ে যাবে। এবার তোমাদের বলে রাখি আমি, হুম, আমি কিন্তু যদি মানে আমার ক্লাস যদি কেউ করে থাকো, আমি কিন্তু সব সময় বেসিক থেকে শুরু করি। ঠিক আছে, সেই জন্য আমাকে অনেকেই ফোন করে বা মেসেজ করে, স্যার আমি 2013-তে বিএসসি পাস করেছি, 2016-তে বিএসসি পাস করেছি, স্যার আমি 2018-তে বিএসসি পাস করেছি, কিন্তু স্যার চর্চা নেই, কিছুদিন কম্পিটিটিভের জন্য পড়েছি, কিছুদিন স্যার আমি পড়তে পারিনি, কিছুদিন এই করতে পারিনি। তাদের ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই, কারণ আমি এমন বেসিক ভাবে শুরু করি যে প্রত্যেকে, যে ম্যাথমেটিক্স অনার্স নিয়ে পড়েছে সেও বুঝতে পারবে, যে ইভেন ম্যাথমেটিক্স অনার্স নিয়ে কোনোদিন পড়েনি তারও কোনো বুঝতে অসুবিধা হবে না। সেই কারণে বুঝতে কোনো সমস্যা হবে বলে আমার ক্লাসে আমি মনে করি না। যদি কোনো সমস্যা হয় তার জন্য আমি আছি। ওকে, আচ্ছা, এবার শুরু করব যেটা, সেটা হচ্ছে একদম বেসিক থেকে। কিন্তু যেহেতু আমাদের বুঝতেই পারছো সময় খুব কম, আমাদের তাড়াতাড়ি সিলেবাসটা শেষ করতে হবে, সেই কারণে আমরা কিন্তু বেশি থিওরিটিক্যাল জিনিসপত্র কম করব, বেশি থিওরিটিক্যাল জিনিস করব না। আমরা করব কি, আমরা থিওরি গুলো পড়বো কিন্তু শুধু স্টেটমেন্ট পড়বো, কোনো প্রুফ পড়বো না, কারণ প্রুফ করার মতো সময় বা প্রুফ করার মতো এখন কিন্তু আমাদের আর সেই জায়গাতে আমরা দাঁড়িয়ে নেই, বা তোমরা দাঁড়িয়ে নেই এখন। তো আমরা কি করব, আমরা ফর্মুলা বেস পড়বো, আমরা থিওরি বেস পড়বো, কিন্তু আমরা কনসেপ্ট ক্লিয়ার করে পড়বো। থিওরি পড়া মানে এটা না যে আমরা কনসেপ্ট জানবো না, প্রত্যেকটা জিনিসের গভীরে ঢুকবো, বেসিক পয়েন্টে ঢুকবো, একদম বেস থেকে শুরু করবো, যাতে করে কোনো রকম সমস্যা আমাদের না হয় আগামীকালে, এবং আগামীতে। এবং আমরা থিওরি পড়বো, প্রুফ গুলো বাদ দিয়ে কিছু কিছু প্রুফ আমি করিয়েও দিই, যেগুলো খুব মনে হয় যে কাজে লাগতে পারে, বা ওই প্রুফটা অন্য কোনো অঙ্কের ক্ষেত্রে কাজে লাগতে পারে, সেগুলো করাবো। আর প্র্যাকটিসটা আমাদের করতে হবে, এমসিকিউ অঙ্ক, প্র্যাকটিস, রিভিশন, এই জায়গাটা কিন্তু মাস্ট, বা এই জিনিসটা মাস্ট। প্র্যাকটিস ছাড়া কিন্তু যে কোনো চাকরির পরীক্ষায় তুমি দাও, কোনো পরীক্ষাই তোমাদের হবে না, সেটা এসএসসি বলে না, যে কোনো। তবে এসএসসির ক্ষেত্রে বুঝতে পারছো যে এটা কম্পিটিটিভ এক্সামের থেকে একদম ভিন্ন। অনেকেই আছে যারা এখন এসএসসি অনেক দিন ধরে হচ্ছে না বলে কম্পিটিটিভেও গেছো, বা কম্পিটিটিভ লাইনেও আছো, কিন্তু তোমরাই দেখবে কম্পিটিটিভের ম্যাথটা হচ্ছে একদম ক্লাস 10-এর। মাধ্যমিকের ম্যাথ করাটা যতটা সোজা, ওটা গ্র্যাজুয়েশনের ম্যাথ কিন্তু সেটা না। হিউজ সিলেবাস, এবং কম্পিটিটিভে কিন্তু যে কেউ চলে যেতে পারে। একটা নন ম্যাথের ছেলেও কম্পিটিটিভে চলে যেতে পারে, তার কিছু প্যাটার্ন আছে, সেই প্যাটার্ন গুলো শিখতে পারলেই হলো। কিন্তু একটা নন ম্যাথের ছেলে ম্যাথমেটিক্সে কিন্তু এসএসসি দিতে পারবে না, গ্র্যাজুয়েশন কমপ্লিট না করলে অসম্ভব। বা ওই সমস্ত জায়গায় যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু খুব প্রবলেম হবেই না। সেই কারণে আমি প্রত্যেককে বলে রাখি, কেউ ভাববে না যে চাকরি পাওয়া মানে চমৎকার, কোনোদিনই চমৎকার না। হ্যাঁ, যদি কোনো দুর্নীতি করে কেউ করে সেটা আলাদা বিষয়, কিন্তু যদি সঠিকভাবে, হ্যাঁ, অনেস্টলি যদি চাকরি পেতে হয়, তাহলে তার একটাই হচ্ছে মন্ত্র, লেবার লেবার লেবার। খাটতে হবে, একদম লেবার হয়ে যেতে হবে। লেবাররা যেরকম দিনে 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করে, আমাদেরকে দিনে 10 ঘন্টা 12 ঘন্টা প্র্যাকটিস করতে হবে, ব্যাস। তাছাড়া কোনো বিকল্প নেই। হার্ড ওয়ার্ক, লেবার, এই খাটনি জাতীয় যতগুলো টার্ম আছে সব করতে হবে, সোজা কথা। এবং তার জন্য তোমাকে সময় দিতে হবে। তুমি যদি মনে করো আমি 2 মাসে এসএসসি সিলেবাস শেষ করে পরীক্ষা দেবো, বিশ্বাস করো, ওই 2 মাস পড়াটাই তোমার সময় নষ্ট। কিচ্ছু হবে না, কেউ কোনোদিন 2 মাসে এসএসসি পাইনি, 6 মাসে পাইনি, তোমাকে লেগে থাকতে হবে। আমার কাছে কিছু কিছু ছেলে এখনো আছে, এই যে মাদ্রাসা পরীক্ষা হলো, দুর্ধর্ষ পরীক্ষা দিয়েছে, 70+ অ্যান্সার করেছে 90। বুঝতে পেরেছো, এই যে রিসেন্টলি পরীক্ষা হলো 9, 10, 11, 12, 70+, 65+, 2 বছর ধরে খেটে যাচ্ছে, 2.5 বছর ধরে খেটে যাচ্ছে,
খাটছে, পরীক্ষা হচ্ছে না তো, পরীক্ষা হলে আগেই পেতো। মানে কোনো রিস্ক নেবো না স্যার, কত কাট অফ যেতে পারে জানি না, মানে টার্গেট এরকম যে 70+, বলছে স্যার তবুও পরীক্ষা খারাপ হয়ে গেল, আর একটু ভালো দিতে পারতাম, 75 অ্যান্সার করতে পারতাম, মানে তাদের স্যাটিসফ্যাকশনটা বুঝতে পারছে কোন লেভেলে পৌঁছে গেছে। 70 অ্যান্সার দিয়েও বলছে স্যার খারাপ হয়ে গেছে, আমাকে একজন বলছে স্যার খারাপ হয়ে গেল, কত অ্যান্সার দিয়েছে, বলছে 70, তাহলে ভালো হয়েছে তো, বলছে না স্যার আরো পারতাম। তার মানে স্যাটিসফ্যাকশন জায়গাটা বা তার হার্ডওয়ার্কটা কিরকম জায়গায় চলে গেছে, যে তার স্যাটিসফ্যাকশনের লেভেলটা বেড়ে গেছে। তো এই জিনিসটা হয়েছে কি করে? খাটনি, প্রচন্ড রকমের খাটনি, প্রচন্ড রকমের পড়াশোনা আর রিভিশন। তো আবার পড়ানোর স্টাইল আমি তোমাদের বলে রাখি, তোমাদের গোটা এসএসসি তে 10টা টপিক থাকে, বুঝতে পেরেছো? আমি এসএসসি, ডাব্লিউবি এসএসসি, হ্যাঁ, 9, 10, 11, 12, আমি মেনলি 9, 10 আর 11, 12 দুটোই পড়াই। প্রথমে 9, 10 গুলো পড়িয়ে দিই, তারপরে 11, 12 এর পোর্শনটা আমি আস্তে আস্তে শেষ করে দেবো, ঠিক আছে? সিলেবাস এসএসসির ক্ষেত্রে 9, 10 আর 11, 12 এর তফাৎ হচ্ছে 15%। 15% হচ্ছে তফাৎ। হ্যাঁ, ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে 15% তফাৎ, মানে 85% যদি 9, 10-এ থাকে, তাহলে 100% 11, 12-এ আছে। কোথায় কোথায় তফাৎ সেটাও আমি আলোচনা করে দেবো, চিন্তার কোনো বিষয় নেই। ডাব্লিউবিএসএসসির ম্যাথমেটিক্সের 9, 10 বলো বা 11, 12 বলো, টোটাল 10খানা পোর্শন থাকে। কি কি 10খানা পোর্শন আমি আলোচনা করছি, ঠিক আছে? টোটাল 10টা পোর্শন থাকে, আমি সবগুলো পোর্শনই আলোচনা করে দিয়েছি, চিন্তার কিছু নেই। 1 নম্বর, ঠিক আছে, অ্যালজেব্রা। আচ্ছা, অ্যালজেব্রা 3 ধরনের হয়, ঠিক আছে? কি কি অ্যালজেব্রা, কে বলতে পারে? 3 ধরনের অ্যালজেব্রা কি কি হয়? আচ্ছা, আমি একটু মাইকটা অন করে দিই তোমাদের, তাহলে তোমরাও কথা বলতে পারবে। যখন জিজ্ঞেস করব তখন আমার সাথে কথা বলো। হ্যাঁ, তাহলে 3 টাইপের অ্যালজেব্রা আছে, কি কি, কে বলতে পারে? লিনিয়ার অ্যালজেব্রা, ক্লাসিক্যাল অ্যালজেব্রা আর কি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। একদম, সবাই জানো, লিনিয়ার, ক্লাসিক্যাল, অ্যাবস্ট্রাক্ট, 3 টাইপের অ্যালজেব্রা আছে। 9, 10-এ অ্যালজেব্রা সিলেবাসটা একটু কম, 11, 12-এর ক্ষেত্রে তার থেকে 20% বেশি, কিছু কিছু চ্যাপ্টার এক্সট্রা অ্যাড করেছে। যেমন ক্লাসিক্যাল অ্যালজেব্রা যদি উদাহরণ দিই, তাহলে 9, 10-এর ক্ষেত্রে ক্লাসিক্যাল অ্যালজেব্রাতে আছে কমপ্লেক্স নাম্বার আর থিওরি অফ ইকুয়েশন, আর 11, 12-এ আছে ইনইকুয়ালিটি আর নাম্বার থিওরি। কিন্তু এবার যদি মাদ্রাসা কোশ্চিনটা ফলো করো, সেখানে 3 টু দি পাওয়ার 99 এর ইউনিট ডিজিট এই অঙ্কটা দিয়েছে নাম্বার থিওরি থেকে, তাহলে সিলেবাস যে একদম 100% ফলো করবে সেটা নয়। বোঝা গেছে? এলপিপি কেউ যদি পড়ে থাকো, এলপিপি তে এবার গেম থিওরি থেকে 11, 12-এ একটা অঙ্ক দিয়েছে, অথচ 11, 12-এ গেম থিওরির কোনো উল্লেখ নেই। সেই কারণে একদম টু দা পয়েন্ট সিলেবাস আমরা ফলো করব সেটাও না, আমরা সিলেবাসের বাইরেও কিছু কিছু জিনিস কিন্তু করব। কথা বোঝা গেল? লিনিয়ার অ্যালজেব্রাতে ভেক্টর স্পেস বলো, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট বলো, আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর বলো, এগুলো সব 9, 10-এ আছে। 11, 12-এ একটা এক্সট্রা জিনিস আছে, সেটা হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন। তারপরে লিনিয়ার ট্রান্সফরমেশন যদি 9, 10-এও না জানি, তাহলে কিন্তু হবে না। 9, 10-এর ক্ষেত্রে লিনিয়ার ট্রান্সফরমেশনটাও আমি পড়াই, কেন? কারণ লিনিয়ার ট্রান্সফরমেশনের একটা ম্যাপিং, তারপরে ম্যাপিং এর কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যায়, এবং লিনিয়ার ট্রান্সফরমেশন থেকে আমরা ম্যাট্রিক্স পেতে পারি, তারপরে ম্যাট্রিক্সের কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যায়। সেটা কিছু কিছু জিনিস যারা একদম ওতপ্রোতভাবে জড়িত, যারা রিলেটেড, সেগুলো কিন্তু আমরা 9, 10-এও পড়বো, একদম যে সিলেবাসে নেই বলে ছেড়ে দেবো ওরকম না, তাহলে কিন্তু পস্তাতে হবে। কারণ টু দা পয়েন্টে একদম হুবহু সিলেবাস কেউ ফলো করে না, এইদিক ওইদিক হবেই। ক্লিয়ার? অ্যালজেব্রার পর ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বলে একটা পেপার আছে, এর মধ্যেও অনেকগুলো পোর্শন আছে, হ্যাঁ। আচ্ছা, যদি 3টে অ্যালজেব্রাকে আলাদা আলাদা করে ধরো, তাহলে 3টে পোর্শন, আমি সবগুলোকে একটা একটা করে মানে একটাই ধরে দিলাম। তাহলে ডিফারেন্সিয়াল ক্যালকুলেশনের মধ্যে আবার কিছু পোর্শন আছে, কি কি পোর্শন আছে ডিফারেন্সিয়াল ক্যালকুলেশনের মধ্যে? ডিফারেন্সিয়াল ক্যালকুলেশনের মধ্যে সব থেকে এটা বড় পোর্শন এবং ছাত্রছাত্রীদের সব থেকে ভীতির জিনিস, সেটা হচ্ছে রিয়াল অ্যানালিসিস। এবং আমার কাছে যদি পড়ো, তাহলে ভয় তো দূরের কথা, রিয়াল অ্যানালিসিসকে ভালোবাসতে লাগবে, এটা আমার গ্যারেন্টি। ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলস, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস মানে তার মধ্যে ট্যানজেন্ট, নরমাল, বিশেষ করে অ্যাপ্লিকেশন বলতে আছে, অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, মানে অ্যাপ্লিকেশন পার্টটা। আর আরেকটা যেটা পার্ট, সেটা হচ্ছে ইন্টিগ্রাল। আচ্ছা, ইন্টিগ্রালটা আলাদা ধরি, ঠিক আছে, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, তাহলে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এইটা আছে, ঠিক আছে। ওকে, এবার যদি আমরা নেক্সট
আচ্ছা, ক্যালকুলাস, এটা ক্যালকুলাস ধরি, হ্যাঁ এটাকে আমরা ক্যালকুলাস বলি, তো ক্যালকুলাসের মধ্যে আমরা ইন্টিগ্রালটাকে অ্যাড করে দিচ্ছি। ওকে, ইন্টিগ্রাল ক্যালকুলাস, তাহলে এই চারটে পোর্শন, এই দুটো পোর্শন কিন্তু খুব বড় বড় পোর্শন। 9, 10 আর 11, 12 কি পার্থক্য আছে সেগুলো আমি পরে আসছি। ওকে, নেক্সট শুরু হয়ে গেল অ্যাপ্লাইড পোর্শন। অ্যাপ্লাইড পোর্শনের মধ্যে কি আছে? জিওমেট্রি, 2D 3D হবে। নেক্সট কি পোর্শন আছে? নিউমেরিক্যাল। নেক্সট কি পোর্শন আছে? মেকানিক্স বা ডিনামিক্স। নেক্সট কি পোর্শন আছে? ভেক্টর। নেক্সট কি পোর্শন আছে? এলপিপি। নেক্সট কি পোর্শন আছে? প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। নেক্সট কি পোর্শন আছে? ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এখানে দিয়ে দিচ্ছে। এই টোটাল হচ্ছে আমাদের সিলেবাস। তাহলে কটা পোর্শন আছে যদি এইভাবে গোনার চেষ্টা করি, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আর এইখানে কিছুটা ভাগ আছে। টোটাল আমাদের 9টা পোর্শন আছে, তার মধ্যে অ্যালজেব্রাটা বড়, ক্যালকুলাসটা বড়, আর বাকিগুলো কিন্তু আমাদের ছোট। ঠিক আছে, বোঝা গেল? এবার কি সিলেবাস আছে ডিটেলসে সেগুলো আমি সব দিয়ে দেবো তোমাদের, সেগুলো সব দেখে নিবে। 9, 10-এ কি কি আছে, 11, 12-এ কি কি আছে। আচ্ছা, পড়ানোর স্টাইল কি হবে? ধরো আমি লিনিয়ার অ্যালজেব্রা শুরু করলাম, লিনিয়ার অ্যালজেব্রা আমি ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট দিয়ে শুরু করলাম, 9, 10-এ আছে। তারপরে ভেক্টর দিয়ে ভেক্টর স্পেস শুরু করলাম, 9, 10-এ আছে। তারপরে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর শুরু করলাম, 9, 10-এ আছে। তারপরে ধরো আমরা কোয়াড্রেটিক ফর্ম শুরু করলাম, 9, 10-এ আছে। তারপরে একটা চ্যাপ্টার যেটা 11, 12-এ এক্সট্রা আছে সেটা আমি লাস্টে করিয়ে দিব, লাস্টে মানে লিনিয়ারের লাস্টেই করিয়ে দিব। যাদের যাদের মনে হচ্ছে করবে না তারা সেই ক্লাসটা অফ রাখতে পারো। আর যাদের মনে হচ্ছে না স্যার শিখে নি, 9, 10-এও বুঝতে পারি, 11, 12-এও বুঝতে পারি, কোনটাতে বসবো সিট অনুসারে ডিসাইড করবো, তাহলে তারা করে দেবে। এইভাবে চলবে, বোঝা গেছে? হ্যাঁ, তবে কিছু কিছু পোর্শন যেমন মেকানিক্স বা ডিনামিক্স 11, 12-এ দুটো আছে, একটা হচ্ছে মেকানিক্স 1, একটা মেকানিক্স 2। 9, 10-এ শুধু একটাই আছে মেকানিক্স 1, তাহলে মেকানিক্স 2 এটা আমি একদম সবার শেষে করাবো। প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রেও 9, 10-এ যা আছে 11, 12-এ অনেক বেশি পোর্শন আছে, সেই জন্য যেইটা অনেকটা বেশি পোর্শন সেটা পরে। যেমন ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বা ক্যালকুলাসের ক্ষেত্রে যদি তুমি অ্যানালিসিস নাও, তাহলে অ্যানালিসিসের ক্ষেত্রে ইন্টিগ্রাল ক্যালকুলাসটা 9, 10-এ খুব ছোট আছে। আর 11, 12-এ রিম্যান ইন্টিগ্রেশন, ইমপ্রপার ইন্টিগ্রেশন, পাওয়ার সিরিজ, বিটা কমা ফাংশন, সিকোয়েন্স অফ ফাংশন, সিরিজ অফ ফাংশন, আরো 6খানা চ্যাপ্টার এক্সট্রা আছে, সেগুলো পরে করাবো। কারণ আননেসেসারি তখন যদি আমি 6খানা চ্যাপ্টার করাই তখন হয়তো 15 দিন লাগবে আমার, সেটা 9, 10-এর ছাত্রদের অফ যাবে, সেটা পরে। কারণ 9, 10-এ যা আছে সব তো 11, 12 আছেই, সেটা 9, 10-এর গুলো আমি প্রথমে করিয়ে দিব। আর যেগুলো খুচকাচ একটু 11, 12 আছে সেগুলো প্রথমে, আর বাকিগুলো আমি লাস্টের দিকে করাবো। বোঝা গেল আমার পড়ানোর স্টাইল? এই হচ্ছে টোটাল তোমাদের সিলেবাস। এবার দেখো, সিলেবাস গুলো সবার আগে কভার করতে হবে। আমি সবাইকেই বলি এবং তোমাদেরও বলছি, সিলেবাস ফুললি আমার মতো করে যদি শেষ করতে চাও তাহলে মিনিমাম 9 থেকে 10 মাস লাগবে প্রত্যেকটা ব্যাচে। তোমরা যে ঢুকছো তোমরা হচ্ছে ব্যাচ 6, 6 নম্বর ব্যাচ আমার। এর আগে আমার 5খানা ব্যাচ যে বেরিয়ে গেছে, বেরোয়তো নেই মানে কিছু ব্যাচ, যেমন 4 নম্বর ব্যাচ বেরিয়ে গেল, 5 নম্বর ব্যাচ রানিং চলছে, তোমরা 6 নম্বর ব্যাচ ঢুকলে। তো 5 নম্বর আর 6 নম্বর ব্যাচ দুটো ব্যাচকে আমি একসাথে কোলাবোরেট করে একসাথে ক্লাস করাবো, তারপরে কম্পিটিশন অনেকটা ভালো হয়, হেলদি একটা কম্পিটিশন হয়, ওদের সাথে তোমাদের কম্পিটিশন ভালো হবে। যেমন আগের বার 4 নম্বর 5 নম্বর একসাথে ছিল, তার আগে 3, 4 একসাথে ছিল, এরকম দুটো দুটো করে ব্যাচ আমি হয়। 4 নম্বর ব্যাচটা বেরোবে, জাস্ট বেরোচ্ছে এখনই, সেই জন্য তোমাদের ব্যাচটা আমি শুরু করলাম, তার আগে আমি সময় পাইনি বলে আর করানো হয়নি। তো প্রত্যেকটা ব্যাচে কি হবে, 9 থেকে 10 মাস কোর্স। হ্যাঁ, এবার যদি বলো স্যার এসএসসি যদি সামনে চলে আসে, ইনকেস যে স্যার অক্টোবরে এসএসসি, তাহলে তো আমাদের তাড়াতাড়ি করতেই হবে। আমি তখন কিছু কিছু তোমাদের ভিডিও রেকর্ডিং দিয়ে দেবো কিছু পোর্শনে। ধরো বললাম যে অ্যাপ্লাইড পোর্শন জিওমেট্রি ছোটবেলা থেকে করে এসছো, খুব যে বোঝাতে হয় সেটা না, জিওমেট্রির পোর্শনটা আমি দিয়ে দিলাম, সেগুলো তোমরা দেখে দেখে প্র্যাকটিস করবে, ভিডিও দেখে দেখে। নোট দিয়ে দিলাম, অ্যাসাইনমেন্ট, সবকিছু আমার কাছে রেডি আছে। তো এরকম কিছু কিছু পোর্শন বা ভেক্টর একদম ছোটবেলার জিনিস 11, 12 থেকে করছো, সেগুলো যে আমাকে খুব ভালো করে বোঝাতে হবে সেটা না। হ্যাঁ, আমি কি কি ভালো করে বোঝাবো, পিওর পার্টটা, ডিনামিক্স, প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স, এলপিপি যেগুলোতে ছাত্রছাত্রী বেশি উইক, বা নিউমেরিক্যাল, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এখান থেকে এই সমস্ত জিনিসগুলো বেশি। হ্যাঁ, তারপর যদি সময় পাওয়া যায় অবশ্যই জিওমেট্রি করবো, এলপিপি ভেক্টর করবো, এগুলো করবো। আমি করাবো না বলিনি, সব করাবো। আমারই ক্লাস, আমারই সবকিছু, আমারই রেকর্ডিং। যদি মনে হয় যে তাড়াতাড়ি পরীক্ষা হচ্ছে তখন এগুলো দিয়ে দিবো, কারণ আমাদের উদ্দেশ্য তো এসএসসি পাওয়া। সিলেবাস শেষ না হলে তো অসম্ভব সেটা, কিন্তু সিলেবাসটা আমাদের অ্যাটেন্ড শেষ করতে হবে। সময়
আশা করি পাওয়া যাবে, কারণ এখন অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়নি। যদি কিছুদিনের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়, এবার মনে রাখবো অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু বেরোলে এবার কিন্তু, হয়তো বেরোচ্ছে না অনেকদিন ধরে, কিন্তু বেরোবে অবশ্যই। এবং যখনই বেরোবে হিউজ ভ্যাকেন্সি হবে, এটা হবেই। সেই জন্য অনেকে কি হচ্ছে, যারা এসএসসি তে খুব ভালো প্রিপারেশন, তারা বিরক্ত হয়ে, ফ্রাস্ট্রেটেড হয়ে তারা কম্পিটিটিভে চলে যাচ্ছে। ভুল করছে। কেন ভুল করছে? আজকে কম্পিটিটিভে গিয়ে তারা কিন্তু কম্পিটিটিভও পাচ্ছে না। এইদিকেও গেল ওইদিকে গেল, বরঞ্চ যারা একটু ধৈর্য ধরে থেকে যাবে, তোকে ধৈর্য ধরতে হয় জীবনে, ধৈর্য হচ্ছে বড় কথা। দেওয়ালে অনেকের পিঠ থেকে গেছে, বয়স হয়ে গেছে, বুঝতে পারছি। কিন্তু যদি আরেকটু ধৈর্য ধরে নাও, অনেক সময় ধৈর্যের পরীক্ষা দিতে হয়, কারণ ধৈর্য যদি একটু ফেল করে যাও তাহলে কিন্তু সমস্যা। ধৈর্য ধরে যদি একটু থেকে যাও 2-3 মাস, তাহলে দেখবে এসএসসির হয়তো একটা নোটিফিকেশন বেরোলো, হিউজ ভ্যাকেন্সি, ম্যাথমেটিক্স হয়তো দারুণ ভ্যাকেন্সি। তখন কি হবে, সেই 2-3 মাসটা যদি এসএসসির জন্য পড়ে থাকতে, তাহলে এই পড়াটা একই ট্র্যাকে থাকতো। ট্র্যাকটা চেঞ্জ করে দিয়েছে বলে অন্য লাইনে চলে গেছে, ওইদিকেও গেল। আবার নতুন ভাবে এসএসসি জিনিসপত্র শুরু করারও সময় থাকে না, কারণ এগুলো অলরেডি সব ভুলে গেছো। কারণ অনার্সের জিনিস, 3টা বছর অনার্সের জিনিস হচ্ছে গোটা সিলেবাস। চারটিখানি কথা না। যেটা তোমরা 3 বছরে শেষ করেছো, সেটা তোমাদের 10 মাসের মধ্যে শেষ করতে হবে, উইথ স্পিড। যারা পরীক্ষা দিয়েছো রিসেন্টলি, যারা দেওনি, সবাইকে বলে রাখি, 90 নম্বরের কোশ্চিন দেখবে সব চেনা পরিচিত। নামাতে পারবে না পরীক্ষা হলে, হাত কাঁপবে, অঙ্ক মিলবে না, টেনশন হবে। কেন? 90টা কোশ্চিন, 90 মিনিট, উইদিন 1 মিনিটের মধ্যে সমস্ত কোশ্চিন করতে হবে। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কিছু কিছু কোশ্চিন, জিওমেট্রির কিছু কিছু কোশ্চিন এত ক্যালকুলেটিভ হয়, অ্যাপ্লিকেশনের কিছু কিছু কোশ্চিন 1 মিনিটে নামানো অসম্ভব। তাহলে কি করব? অ্যাডজাস্ট করতে হবে, কোনোটা 2 সেকেন্ডে করতে হবে, কোনোটা 5 সেকেন্ডে করতে হবে, কোনোটা 2 মিনিটে করতে হবে, নিয়ে আমাকে 90টার মধ্যে সব থেকে বেশি অ্যাজ মাচ অ্যাজ পসিবল করে বেরিয়ে আসতে হবে, যাতে করে আমার চাকরিটা হয়। সেগুলো আমি সব বলে দেবো, কি ট্যাকটিস কি করে করতে হয়, স্ট্র্যাটেজি কি, কি আগে করব কি পরে করব, সেগুলো এবারও যারা আমার কাছে পড়েছে সবাইকে আমি বলে দিয়েছি পরীক্ষার আগে। যারা যারা মেনটেন করেছে, আমার কথাবার্তা অনুসারে শুনেছে, তাদের পরীক্ষা খুব দুর্ধর্ষ হয়েছে। অনেকের পরীক্ষা খারাপ হয়ে যায়, আমার তো অনেক স্টুডেন্ট, অনেককে নিয়ে চলতে হয়, সেই ক্ষেত্রে ভালো খারাপ নিয়ে আমাকে চলতে হয়। কারোর খুব ভালো হয়েছে, কারোর মিডিয়াম হয়েছে, কারোর আবার খারাপ হয়েছে, সব জায়গায় সবকিছু হয়। তো তোমরাও যদি খুব ভালোভাবে পরীক্ষা দিতে যাও, আমার কথাগুলো মেনটেন করবে, আমার কথাগুলো শুনবে, আমি ঠিক তোমাদের ভালো রেজাল্ট করানোর চেষ্টা করব। তবে হ্যাঁ, কমন দিতে পারবো কিনা আমি জানি না। আমি প্রত্যেক ব্যাচে বলি, দেখো কমনের জায়গা নেই, কমন দেব এই সমস্ত মানে আজে বাজে কথা আমি বলি না কোনোদিন। কেন বলি না? কারণ দেখো, কোশ্চিনটা আমি সেট করছি না। কোশ্চিন আমি সেট করছি না। যদি আমি কোশ্চিন সেট করতে পারতাম, তাহলে আমি নিশ্চয়ই কমন দিতে পারতাম, বা যদি আমি কোশ্চিন আগের দিন দেখে নিতে পারি, তাহলে আমি কোশ্চিন কমন দিতে পারি। তাছাড়া পৃথিবীর কোনো ব্যক্তি নেই যে গ্যারেন্টি দিতে পারবে কোশ্চিন কমন দিব, যদি না সে কোশ্চিন করে, বা যদি না সে কোশ্চিন লিক করে দেখে নিচ্ছে। তবে হ্যাঁ, একটা জিনিস বলতে পারি, আমি যা পড়াবো, একটাও কমন যদি না পাও, তাও সব করে দিয়ে আসতে পারবে। আনকমন কোশ্চিন করানোর যে ক্ষমতা, সেটা আমি তৈরি করে দেবো, এবং স্পিড তৈরি করে দেবো। আনকমন কোশ্চিন করার ক্ষমতা, তুমি কত কমন পাবে? যে কোনো চাকরির পরীক্ষায় সব কি কমন পাওয়া যায়? সম্ভব? এইবার যে মাদ্রাসা হয়েছে, আমি 50% কমন দিয়েছি, আমি তাও ওদেরকে বলেছি আমি কিচ্ছু কমন দিতে পারবো না। তাও এবার বলছে, স্যার আপনি তো মোটামুটি অনেক কমন দিয়েছেন। আমি দিয়েছি, সেটা আলাদা ব্যাপার, লাকিলি। সেটা লাক আমার, বা সেটা তোমাদের ভাগ্য। কিন্তু তোমরা আনকমন কোশ্চিন করা করেছো, বলছে হ্যাঁ স্যার আনকমনও করতে পারছি, এখন ভালো পারছি, এবং ভালো স্পিড বেড়ে গেছে আনকমন কোশ্চিন করার। এই এবিলিটিটা যতক্ষণ তৈরি করতে পারবে না, ততক্ষণ কিন্তু হবে না আনকমন কোশ্চিন সলভ করতে। এবং আমার কাছে যদি ঠিকভাবে পড়ো, আমি এত কোশ্চিন সলভ করাই, এত হাই লেভেলের কোশ্চিন সলভ করাই, ফলে এইবার যে পরীক্ষাটা যে মাদ্রাসা, ওরা এবার অনেকেই আমার ছাত্রছাত্রী খুব মন খারাপ, বলছে স্যার আপনি এত হায়ার লেভেলের কোশ্চিন করলেন, এত সোজা সোজা কোশ্চিন হলো, যে আমাদের পাণ্ডিত্যটা বা আমাদের দক্ষতাটা আমরা দেখাতে পারলাম না। ভালো পরীক্ষা হয়েছে, কিন্তু স্যার সবাই তো ভালো দিল, তাহলে আমরা যে এত খাটলাম সেটা কি করে হলো, বা কি লাভ হলো আমাদের? তো দেখো, কোশ্চিন অনেক সময় কঠিন হয়, অনেক সময় সোজা হয়। আমরা সব রকমের প্রিপারেশন নিয়ে থাকবো। তার ফলে কি, বাই চান্স যদি কোশ্চিন কঠিন হয়, পরীক্ষা একটাই এত বছর পর হচ্ছে, রিস্ক নেওয়া যাবে না। আমরা সব ধরনের প্রিপারেশন দেবো, সোজা কোশ্চিন দেবো, মিডিয়াম টাইপের এবং হাই লেভেলেরও কিছু কিছু কোশ্চিন আমরা করব। বুঝতে পারা গেছে? আচ্ছা, এটা গেল হচ্ছে বিষয়। আরেকটা জিনিস আমি তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে প্র্যাকটিস। হ্যাঁ, মানে হার্ড ওয়ার্ক, এটা করতে হবে। প্র্যাকটিস, প্রচুর প্র্যাকটিস করতে হবে। শুধু পড়ে দিলাম, সিলেবাস কমপ্লিট, আনন্দে বসে আছি, স্যার আমার সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, আমি অমুক টিচারের কাছে পড়ি, উনি বলে দিচ্ছেন 3 মাসে কোর্স কমপ্লিট, 3 মাসে আমার সিলেবাস শেষ, পরীক্ষার হলে গিয়ে আমি কিছু পারছি না। ওই কমপ্লিট করা মানে মনের শান্তি, ওই মনের শান্তি নিয়ে কোনো কাজ নেই। প্লাস একটু হচ্ছে উপস্থিত বুদ্ধি। বুঝতে পেরেছো? একটু উপস্থিত বুদ্ধি, পরীক্ষার হলে একটু উপস্থিত বুদ্ধি দরকার, যেটাকে অনেকে লাক বলে। স্যার আমার লাকটা কাজ করলো না, বা স্যার আমার 2-5টা কোশ্চিন স্যার ভুলে গেল একটুর জন্য। এটা লাক না, এটা তার প্রেজেন্স অফ মাইন্ড। একটু উপস্থিত বুদ্ধি, কোনটা আগে করব, কোনটা পরে করব। ঠিক আছে?
এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, প্রেজেন্স অফ মাইন্ড। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। এই দুটো জিনিস যদি কেউ ঠিক মতো অ্যাপ্লাই করে দিতে পারো, প্র্যাকটিস প্রচুর, আর একটু পরীক্ষা হলে প্রেজেন্স অফ মাইন্ড, বিশ্বাস করো তাকে আর কেউ আটকাতে পারবে না। একদম। এটাকে বলে কনফিডেন্স, ওভার কনফিডেন্স না। আমি যেটা বলছি সেটা যদি কেউ করে রাখতে পারো, পরীক্ষার হলে অটোমেটিক দেখবে কনফিডেন্স চলে আসছে। কনফিডেন্স মানে কিন্তু ভালো জিনিস, বুঝতে পেরেছো? আত্মবিশ্বাস আর অহংকার দুটো আলাদা জিনিস। আত্মবিশ্বাস আর অহংকার একই পয়সার হেড আর টেল, একটা পজিটিভ দিক একটা নেগেটিভ দিক। আত্মবিশ্বাস কোনটা? স্যার আমি পারবো, ওটা চাই আমার, আমি পারবোই স্যার, এটাও আত্মবিশ্বাস। স্যার আমি ছাড়া আর কেউ পারবে না, এটা অহংকার। কথা বুঝতে পেরেছো? অহংকার করা যাবে না, গর্ববোধ করা যাবে না। আমি শুধু পারবো, আমি ছাড়া আর কেউ পারবো না, এই কথা চলবে না। আমি পারবো এটা চলবে, এটা হচ্ছে আত্মবিশ্বাস। আমি স্যার হারবো না, আমি লড়ে যাবো, এটা আত্মবিশ্বাস। আমাকে স্যার কেউ হারাতে পারবে না, ওটা আলাদা ব্যাপার, ওটা ওগুলো আমরা বলি না। আমরা সবসময় হচ্ছে আমি পারবো, আমি হারবো না, আমি লড়বো, আমি খাটবো, আমি চাকরি পাবো। বাকি যে পাচ্ছে পাক, কে পাচ্ছে না পাক, কিন্তু আমি ছাড়া আর কিছু না, ওরকম ব্যাপার না। এই আত্মবিশ্বাসটা কখন পাবো? যখন প্র্যাকটিস করতে হবে, সিলেবাস কমপ্লিট, থরলি এমসিকিউ টেস্ট দেব, মক টেস্ট আমি দিই, সেই মক টেস্ট গুলো আমার ব্যাচে করতে হবে। মক টেস্ট আমি খুব লেভেলের কোশ্চেন দিই, কঠিন কঠিন কোশ্চেন দিই, তার ফলে আমার ব্যাচে যখন মক টেস্ট দিবে তখন অনেক নাম্বার কম পাবে, কিন্তু শিখতে পারবে অনেক কিছু। যখন পারবো না তখনই তো শিখবো, সব পেরে গেলাম তাহলে শেখাটা যায় না। যখনই পারবো না তখনই শেখার একটা চাহিদা তৈরি হয়। স্যার এটা পারলাম না, আপনি এই কোশ্চেনটা করলেন খুব সুন্দর স্যার, কিন্তু পারলাম না, একটু শিখে নিন না স্যার, একটু বলে দিন অ্যান্সারটা, আমি সব বলে দেবো অ্যান্সার। তখন দেখবি ইস, এটা সত্যি তো দারুণ মেথড, এই যে একটা মেথড শিখে দিলে লাভ হলো। তাহলে না পারা, কম পারা, এখন সেটা হারা না, এখন সেটা হচ্ছে শেখা। পরীক্ষা একটাই টার্গেট, এসএসসি, তার আগে যতবার খুশি হারো, ওই জায়গায় জিততে হবে। মনে রাখতে হবে এখন যে কোনো কম্পিটিটিভ এক্সাম ওয়েস্ট বেঙ্গলের বুকে একটা যুদ্ধের মতো, বরঞ্চ যুদ্ধে তুমি জয়লাভ করতে পারবে, কিন্তু চাকরিতে তুমি জয়লাভ করাটা অনেক কঠিন। সেই কারণে যুদ্ধের মতো পরিস্থিতি দিতে হবে, যেরকম ভাবে তৎকালীন মানে পরিস্থিতি যেরকম থাকে। হ্যাঁ, এখনকার দিনে পরিস্থিতিটা এরকম হয়েছে, সবসময় যেরকম থাকবে সেটা না, কিন্তু এখন যা পরিস্থিতি, সত্যি কথা ওয়েস্ট বেঙ্গলে, যে একটা গভর্নমেন্ট জব পাওয়া মানে একটা যুদ্ধের মতো, একটা পরীক্ষাতে বসা মানে একটা যুদ্ধের মতো। সেখানে জয়লাভ তোমাকে করতেই হবে। তার জন্য তুমি আগে যতবার খুশি হেরে যাও, আগে যতবার খুশি তুমি কম নাম্বার পাও, কিন্তু সেই জায়গায় তোমাকে রাখতে হবে হাইয়েস্ট নাম্বার পেতে হবে বা খুব ভালো নাম্বার পেতে হবে, তাহলেই তোমার চাকরি। কারণ কম্পিটিশনের যা বাজার, চাকরি পাওয়া কিন্তু এখন সত্যি খুব দুষ্কর। তো যাই হোক, তার আগে আমার ব্যাচে যত কম নম্বর পাও তাতে ডিমোটিভেট হওয়ার কথা নেই। ফার্স্টেশনের কোনো জায়গা নেই, কারণ তখন শিখছো, তখন কম পাচ্ছ মানে শিখছো। আমার ব্যাচে পেয়ে গেলে 90 80, আমি সব কমন কোশ্চিন দিয়ে দিলাম, আর ভাবলে খুব ভালো প্রিপারেশন, আর এসএসসি তে গিয়ে দেখলে যা কিছু হলো না। ওরকম পড়ানো আমার দ্বারা হয় না, ওরকম আমি পড়ে হয় না, আমার ছাত্রছাত্রীকে জিজ্ঞেস করে নিতে পারো। ঠিক আছে? এটা আমি অহংকারে বলছি না, এটা আমি আত্মবিশ্বাস, যে আমি যেরকম পড়াবো আমার ছাত্রছাত্রীরা শিখবে এবং ভালো মতোই শিখবে, এটা আমার আত্মবিশ্বাস। বোঝা গেছে? আচ্ছা, তোমাদের সোম, বুধ, শুক্র আমি আগেও জানিয়ে দিয়েছি, প্রত্যেক দিন সন্ধ্যে 7:30, অ্যাকচুয়ালি 7টা, সন্ধ্যে 7:30 করার উদ্দেশ্য হচ্ছে, অনেকেই আছে আমার ব্যাচে যারা ধরো প্রাইমারি টিচার, বা যারা ধরো প্রাইভেট স্কুলে জব করে, ইভেন অনেকেই আছে যারা আমার ব্যাচে পড়ে, যারা পুলিশ ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, অনেকেই আছে যারা রেলের টিটি, এরকমও আছে, কিন্তু তারা জব স্যাটিসফ্যাকশন পাচ্ছে না বলে বলে স্যার মাস্টারি করব, টিচার হব। তারাও পড়ছে, তো তাদের ক্ষেত্রে কি হয়, তারা ডিউটি ডিউটি করে অনেক সময়। যদিও যারা পুলিশে চাকরি করে বা ইমার্জেন্সি পরিষেবায়, তাদের তো সবসময় ডিউটি থাকে, সে পরে তারা রেকর্ডিং দেখে নেয়। কিন্তু অনেকেই আছে যারা প্রাইভেট স্কুলে, অনেকে আছে যারা স্যার পড়ায়, স্যার পড়াচ্ছি, এখন চাকরি বাকরি নেই। তো যারা প্রাইভেট টিউশনই করছে, যারা কোচিং সেন্টারে পড়াচ্ছে, যারা প্রাইভেট স্কুলে পড়াচ্ছে, তাদের ক্ষেত্রে আমি সমস্যা হবে বলেই আমরা একটু সন্ধ্যার দিকে আমরা অনলাইন হবো। ঠিক আছে? তাহলে সোম, বুধ, শুক্র সন্ধ্যে 7:30 থেকে আমাদের ক্লাস শুরু হবে। বোঝা গেল? আচ্ছা, ক্লাসটা হবে হচ্ছে জুম অ্যাপে। কোন অ্যাপে? জুম, যেই অ্যাপটাতে আজকে তুমি অনলাইন হলে, ক্লাসের লিঙ্কটা দিয়ে দিয়েছি, সেই লিঙ্কটা আমরা থাকবো, ওই লিঙ্ক দিয়ে জয়েন করব। যদি কোনো সমস্যা হয় তাহলে তখন আমি লিঙ্ক চেঞ্জ করে আবার অন্য লিঙ্ক দিয়ে দেবো। লিঙ্কটা তোমরা রেখে দিও, বা ক্লাসের আগে আমি তো লিঙ্ক পাঠিয়ে দিব গ্রুপে তোমাদের সবকিছু। এবার চলে আসি, এই যে ক্লাসটা যেটা হলো, তার রেকর্ডিংটা কোথায় পাবো? তার রেকর্ডিংটা হচ্ছে আমার নিজস্ব অ্যাপ, সেই অ্যাপটার নাম হচ্ছে ক্যালকুলেট এক্স। সেই অ্যাপের লিংক আমি সবাইকে দিয়ে দিয়েছি। সেই অ্যাপটা কি করতে হবে, প্রত্যেককে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে, বা আমি যে লিংক দিয়েছি সেই লিংকটা ক্লিক করলেই দেখবে প্লে স্টোরে চলে গেছে, সেখান থেকে ডাউনলোড করতে হবে। বোঝা গেল? ডাউনলোড করার পর মোবাইল নাম্বার দিয়ে
লগ ইন করতে হবে। যেই মোবাইল নাম্বারটা দেবে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা যদি তুমি দিয়ে দাও তাহলে দেখবে লগ ইন হয়ে গেল। বোঝা গেল? লগ ইন হওয়ার পর নিজের নাম, পারলে নিজের অ্যাড্রেস আর নিজের ইমেল আইডিটা ওখানে পুট করে দেবে। ক্লিয়ার? তার ফলে আমি বুঝতে পারবো যে ওটা কার প্রোফাইল, আমার কোন স্টুডেন্টের প্রোফাইল। হয়ে গেছে? ক্লিয়ার? আচ্ছা, এবার আমার অ্যাপে যখন ঢুকে যাবে, অ্যাপে দেখবে মোবাইলের নিচের দিকে এরকম একটা ট্যাব থাকবে, যেই ট্যাবটা হচ্ছে ব্যাচ ট্যাব। তারপরে দেখবে আবার এরকম ট্যাব আছে প্রোফাইল ট্যাব। এরকম সব নিচে নিচে ট্যাব আছে, হ্যাঁ, প্রোফাইল, ব্যাচ, পাশে দেখবে স্টোর বা কোর্স, এরকম অনেক কিছু থাকবে। ঠিক আছে? স্টোরও থাকতে পারে, কোর্সও থাকতে পারে, এক্স্যাক্টলি তোমাদের মোবাইল থেকে কি দেখা আমার মনে পড়ছে না, তবে অনেক কিছু থাকবে। তো সবার আগে কি করবে, এই প্রোফাইল ট্যাবে যাবে। যাওয়ার পর দেখবে তোমার একটা ইনফো বলে অপশন থাকবে। সেই ইনফো অপশনে যাওয়ার পর ওখানে ক্লিক করলে দেখবে তোমার এই নাম, ইমেল আইডি এগুলো সব চলে আসবে এখানে। তার স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাবে। হ্যাঁ, এটার স্ক্রিনশট আমার চাই। তার ফলে যদি এটা স্ক্রিনশট আমি দিয়ে দাও, তোমাদেরকে আমি একটা ব্যাচে অ্যাড করে দেবো। সেই ব্যাচটা হচ্ছে WBSSC ব্যাচ 6। এবং সেই ব্যাচে যদি তোমরা অ্যাড হয়ে যাও, আমি অ্যাড করে দেবো। ইনফো না পাঠালে কিন্তু আমি অ্যাড করতে পারবো না। সেই এটা আমাকে পাঠাবে স্ক্রিনশট দিয়ে। প্রোফাইল ট্যাবে ঢুকবে, ইনফোতে দেখবে নিজের নাম টাম আছে, ইমেল আইডি, মোবাইল আমাকে দিয়ে দিবে, পাঠাবে। আমি সঙ্গে স্যার। সঙ্গে তোমাদের, 1 মিনিট আমি সরি বলে দিই, স্যার। আমি একটু বলে দিই, সঙ্গে সঙ্গে আমি তোমাদের, হ্যাঁ, SSC ব্যাচ 6-এ অ্যাড করে দেবো। তখন ব্যাচ ট্যাবে গিয়ে ওই ব্যাচে দেখতে পাবে, ব্যাচে ঢুকবে। ব্যাচে ঢোকার পর দেখবে এখানে দুনিয়ার অপশন আছে, ভিডিওস, হ্যাঁ, ক্লাস টেস্ট, ঠিক আছে, অ্যাসাইনমেন্ট, সমস্ত রকমের অপশন আছে, হ্যাঁ, লাইভ ক্লাস, যাই হোক। তো এই অপশনগুলোতে যাবে, ভিডিওসে প্রত্যেকটা ভিডিও থাকবে দেওয়া, যেগুলো ক্লাস করছো সেগুলো। টেস্টের মাধ্যমে আমি যখন পরীক্ষা দেব তখন সেখানে আমরা MCQ পরীক্ষা নেব। যেরকম ভাবে কম্পিউটারে ABCD অপশন থাকে, পরীক্ষাতে কোশ্চিন থাকবে, অপশনগুলো দেখবে, পরীক্ষা শেষ নাম্বার বুঝে যাবে কোনটা সঠিক কোনটা ভুল, কত নম্বর পেয়েছো, কত কি। অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, সেই অ্যাসাইনমেন্ট থাকবে, বা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো PDF আকারে, সেগুলো সব ওখানে পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে আপাতত এটা করতে হবে, সেটা হচ্ছে আমাকে এই স্ক্রিনশটটা পাঠাতে হবে, পাঠিয়ে দিয়ে আমি এটা করে দেবো। ঠিক আছে? ব্যাচ শেষ হওয়ার পর বা আজকে ক্লাস শেষ হওয়ার পর এটা করে দিও। ওকে, হ্যাঁ, বলো এবার কি বলছিলে। স্যার বলছিলাম যে আমি অ্যাপসটা ডাউনলোড করেছি। ওকে, ডাউনলোড করে আমার ফোন নাম্বার দিয়েছি, আবার ট্রু কলারে কে কি নাম দিয়ে সেভ করা ছিল, দিয়ে ওই নামটা নিয়ে নিয়েছে। আচ্ছা আচ্ছা, ওকে, খুব এবিসিডি। ভালো কথা। যদি কারোর ওটা নাম এডিট চেঞ্জ করা করতে, যাচ্ছে না। হ্যাঁ, যদি কারোর নাম চেঞ্জ করতে না পারো, হ্যাঁ, অনেক সময় এডিট করতে, তাহলে আমাকে ওটাই পাঠিও, আমি চেঞ্জ করে দিব। ঠিক আছে? তবে ইমেল অ্যাড্রেসটা দিও, আমার ইমেলটা লাগবে, কারণ উইদাউট ইমেল অ্যাড্রেস আমি চেঞ্জ করতে পারবো না। আর প্রত্যেকে নিজের নামটা যেটা আমার ব্যাচে দিয়েছো সেই নামটা ফুল নেম করো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আর যদি কারোর নাম উল্টো পাল্টা হয়ে যায়, অনেক সময় হয়ে যায়, তাহলে একটা কাজ করবে, আমাকে স্ক্রিনশটটা দেবে, আমাকে বলবে স্যার নামটা একটু ঠিক চেঞ্জ আছে করে স্যার, দিন, থ্যাংক আমি ইউ ঠিক স্যার। চেঞ্জ করে দেবো। ওকে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? ওটা আমি করতে পারবো, আমার অ্যাপে আমি সবকিছু করতে পারবো। ঠিক আছে? ক্লিয়ার? পরিষ্কার বিষয়? তাহলে অ্যাপ সম্পর্কে জানা হয়ে গেল, রেকর্ডিং কোথায় পাবো জানা হয়ে গেল, সবকিছু। আচ্ছা, তাহলে ক্লাস হচ্ছে এই অ্যাপে, ভিডিওস গুলো হচ্ছে এই অ্যাপে, আমার অ্যাপ। ঠিক আছে? আমার নিজস্ব অ্যাপ এটা। সেই অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো, অ্যাপে সবকিছু আছে, কোনো অসুবিধা হবে না। ওকে, তাহলে আমরা কি লাইভ করব হচ্ছে এইখানে, চেষ্টা করবে লাইভ করা, কারণ লাইভ করলে কি বলতো, কোশ্চিন অ্যান্সার গুলো করতে পারবে, আমার সঙ্গে যোগাযোগটা বাড়বে, আমি তোমাদের চিনতে পারবো, বা আমি তোমাদের যেটা পড়াচ্ছি সেটা আমি বুঝতে পারবো কে কি কোশ্চিন করছে। তার ফলে কি, শুধুমাত্র ধরো একজন কোশ্চিন করলে মানে তাকে আমি অ্যান্সার দেবো, মানে তার হেল্প না, আশেপাশে না অনেক ছাত্রছাত্রী থাকে যাদের না কোশ্চিন করতে ভয় পায়। আমি জানি না, অনেকেই আমাকে বলেছে স্যার আমরা না স্যারদেরকে কোনোদিন ওইভাবে কোশ্চিন করিনি যেভাবে আপনাকে কোশ্চিন করতে পারি, বা আপনি কোশ্চিন করলে যতটা আনন্দিত হন, অন্যান্য স্যাররা না গালাগালি দেয়, স্যার বলে হোক কোশ্চিন করবি না, এখন থাম পরে। তো আমি সবসময় কোশ্চিনটাকে এন্টারটেন করি, কোশ্চিন আমি এন্টারটেন করি। যে কেউ কোনো কোশ্চিন করবে এটা স্বাভাবিক, কারণ তার প্রবলেমটা সে বলবে, তাহলে তো আমি বুঝতে পারবো যে ছাত্রের কোন জায়গায় প্রবলেম। আমি স্যার হিসেবে ছাত্রের প্রবলেমটাই ধরতে পারলাম না, তাহলে আমি কোনো বড় মাপের টিচার না। আমি খুব বেশি জানি, আমার প্রচুর পাণ্ডিত্য আছে, আর আমি একটা ছাত্রকে মানুষই করতে পারলাম না ঠিকঠাক, তার প্রবলেমটাই বুঝতে পারলাম, তাহলে সেই পড়ানো কোনো পড়ানো না, সেটা হচ্ছে একটা বাহ্যিক পড়ানো। বুঝতে পেরেছো? সেজন্য যে কেউ যখনই কোনো সমস্যা, আমি দয়া করে তোমাদেরকে বলছি, রিকোয়েস্ট করছি, কোনো রকম হেজিটেশন ছাড়া, কোনো রকম ভয়, কোনো রকম টেনশন ছাড়া আমাকে কোশ্চিন করবে। যে যা ভাবুক, চাকরির পরীক্ষাতে কে কি ভাবলো, সত্যি কথা বলছি, আর এখন ভেবে লাভ নাই, জীবনটা বুঝতে পারছো প্রত্যেকের।
এত দিন ধরে বেকার আছো, অনেকে অনেক কথা বলছে, এত লজ্জা এত কিছু সহ্য করে এখন যদি কে কি বললো সেটা নিয়ে ভাবতে যাও, তাহলে জীবনে আর এগোতে পারবে না। যে যাই বলুক নিজের বেস ক্লিয়ার করবে। যা সমস্যা ছিল বিএসসি অবধি, যেখানে যেখানে সমস্যা ছিল, যেগুলো মনে হয়েছে স্যার হয়নি আমার দ্বারা, সেখানে সেখানে যা যা প্রবলেম সব আমাকে বলবে, শেয়ার করতে পারো, কোনো রকমের সমস্যা নাই। আমি কোশ্চিন করলে একটুও দ্বিধাবোধ করি না, একটুও রাগি না, বরঞ্চ আমি আরো ভালো লাগে, আমার কোশ্চিন করলে আমার পড়াতে আরো ভালো লাগে। যখনই কেউ কোশ্চিন করে বরঞ্চ আমার 100% কি, আমি 110% আমার এফোর্ট দিয়ে আমি পড়াতে, মানে আমার ইচ্ছে হয় পড়াতে। কোশ্চিন না করলে আমার খুব বোরিং লাগে, আমার মানে কোশ্চিন করছে মানে ছাত্র হয়তো বুঝতে পারছে না, বা ছাত্রদের কোনো প্রবলেম আমাকে বলছে না, আমি খুব আনইজি ফিল করি। আর কোশ্চিন করলে আমার খুব ভালো লাগে, এটা সত্যি বলছি, আমার এটা অভ্যেস। আমি জানি না অন্যান্য স্যাররা কিরকম, কিন্তু আমার এটা সবসময় অভ্যেস। কিন্তু আমি দেখবে ছাত্রছাত্রীদের সঙ্গে সবসময় ইন্টারেকশন করি। কি হলো বলো, এটা এটা বলো, মানে একদম বাচ্চাদের মতো পড়ানো, যেরকম ভাবে ছোটবেলা ক্লাস 5 6-এ বলতাম বলো এ ফর অ্যাপেল, ওরকম আমার একদম ওরকম পড়ানো। আমরা যত বড়ই হয়ে যাই, আমরা যত বড়ই হয়ে যাই, মনে রাখবে শেখার একটা পদ্ধতি হচ্ছে জোরে জোরে পড়া, সবকিছু বুঝে বুঝে পড়া, আর ছবি এঁকে পড়া। আমি সব সময় যে কোনো জিনিসকে ছবি আঁকি। যদি বলে স্যার অ্যানালিসিস ছবি আঁকেন, ইয়েস, যতটা পারবো। এন ডাইমেনশন ছবি আঁকা যাবে না, ভিজুয়ালাইজ করব, উদাহরণ দিয়ে পড়বো। যে কোনো জিনিসকে দেখতে পেলে, হুম, দেখবে, তোমরা তো অনেকে সিনেমা টিনেমা দেখো, ইনক্লুডিং আমিও দেখি। ধরো একটা শরৎচন্দ্রের উপন্যাস আমরা পড়ছি, বা একটা বঙ্কিমচন্দ্রের উপন্যাস পড়ছি, বিশ্বাস করো উপন্যাসটা পড়ার পর 2 দিন 3 দিন পর হয়তো উপন্যাসটা মনে থাকবে, কিন্তু তখন 1 মাস পেরিয়ে যাবে, উপন্যাসের নায়কের নাম আর নায়িকার নাম মনে থাকলেও বাকি ক্যারেক্টারের নাম হয়তো মনে থাকবে না, বা কি ছিল লাস্টের দিকে ভুলতে শুরু করবো। কিন্তু সেই উপন্যাসটাই যদি সিনেমা হিসেবে বেরোয়, উপন্যাসটা পড়তে যদি 1 মাস লাগে, সিনেমাটা আমাদের 2 মাসে, 2 ঘন্টায় আমাদের বোঝা হয়ে যায়, এবং প্রত্যেকটা ক্যারেক্টার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস মনে থাকে। কেন মনে থাকে? কারণ ওটাকে আমরা দেখেছি, আমরা ভিজুয়ালাইজ করেছি, মানে পড়ে যতটা ভিজুয়ালাইজ করতে পারি, দেখে তার থেকে বেশি করতে পারি। ব্যাপারটা বুঝতে পেরেছো? পড়েও কিন্তু আমরা মাইন্ডে ভিজুয়ালাইজ করতে পারি, হ্যাঁ এই হয়তো সিনেমার অ্যাক্টর, এ হয়তো অ্যাক্ট্রেস, বা এ হয়তো নায়কের, মানে সাহিত্যের হয়তো এ হচ্ছে চরিত্র, নায়ক চরিত্র, এ হচ্ছে নায়িকা চরিত্র। কিন্তু আমরা যখন সামনে দেখিনি তখন আমাদের মনে আরো বেশি গেঁথে যায়। সেজন্য আগে আমরা কি করতাম, শ্রুতির মাধ্যমে পড়াশোনা হতো, যেটা খুব প্রাচীনকালে। তারপর আমাদের দেখে দেখে পড়াশোনা হয়। কেন? কারণ দেখে দেখে বেশি মনে থাকে। সেই কারণে যে কোনো জিনিস যখনই বুঝতে পারবে না, সেটাকে সবসময় ভিজুয়ালাইজ করার চেষ্টা করব, ছবি আঁকার চেষ্টা করব। ছবি শুধুমাত্র জিওমেট্রিতে আঁকা যায় এরকম না, প্রত্যেকটাতে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, নিউমেরিক্যাল, ডিনামিক, সব কিছুতে ছবি আঁকবো আমরা নিজের মতো করে, এবং ছবিটা একদম পরিষ্কার হয়ে যাবে। তখন আর কোনো রকম সমস্যা থাকবে না। দেখো অনেকে বলে না স্যার এটা বুঝতে পারছি না। আজকে যদি তোমার সামনে আমি একটা চাইনিজ ভাষায় কথা বলি, তুমি বুঝতে পারবে? কিন্তু চাইনিজ ভাষায় কি কথা বলছে না? পৃথিবীতে 150 কোটি লোক চাইনিজ ভাষায় কথা বলছে, তুমি কেন বুঝতে পারছো না? কারণ তুমি কোথাও শেখোনি তো, তুমি কি করে বুঝবে? তুমি চাইনিজ ভাষা জানো না, শেখোনি, সেও তোমার কাছে কঠিন। তুমি চাইনায় জন্মগ্রহণ করতে, তুমি ওইটা 2 বছরে শিখে যেতে ছোটবেলায়, তখন তোমার কাছে সোজা। আমার কাছে এখন সাউথ ইন্ডিয়া ভাষা, তামিল ভাষা, তেলেগু ভাষা কঠিন, কারণ আমি বুঝি না। যখনই তেলেগু ভাষাকে হিন্দিকে ডাব করে দেয় আমি বুঝি, তখনই জিনিসটা খুব ভালো লেগে যায়, ভালোবেসে ফেলি। কিন্তু যখনই ভাষা বুঝি না তখনই ওটা ভালো লাগে না। তাহলে প্রথমে বুঝতে হবে। তুমি বুঝতেই পারলে না, তাহলে তুমি সেই জিনিসটাকে ভালোবাসবে কি করে? সেটা তোমাদের মতো অনেকেই দেখবে বিএসসি তে ম্যাথ থেকে ভালোবাসতে পারোনি, কারণ ম্যাথ থেকে তুমি বোঝোইনি, ওরকম টিচারই পাওনি যে তোমাদের মনের মতো করে বোঝাবে। যখনই তোমাদের মনের মতো করে বোঝাচ্ছে না, তখনই তোমাদের পড়ার আগ্রহ কমে যাচ্ছে। যখনই পড়ার আগ্রহ কমে যাচ্ছে, তখনই তার প্রতি ভালোবাসা কমে যাবে, স্বাভাবিক। কাউকে বুঝতে পারছি না তাকে ভালোবাসা যায় কোনোদিন? আগে তো বুঝতে হবে, তার সাথে কথা বলতে হবে, ফিল করতে হবে, তারপর তো আমাদের ভালোবাসাটা জন্মাবে, যে হ্যাঁ সে যে কোনো বিষয়, ম্যাথামেটিক্স না, সঙ্গীত বলো, নাচ বলো, আর্ট বলো, যে কোনো বিষয় তুমি যদি সেটাকে বুঝতে না পারো, তার বিষয়ে ভালোবাসা আসবে না। আর তখন তোমাকে জোর করে পড়ানো হবে, জোর করে পড়িয়ে কোনো লাভ নেই। সেটা আমি যেভাবে পড়াই, আমি ম্যাথামেটিক্সকে একদম ফিল করিয়ে দিব। বুঝতে পারবে, ফিল করবে, ভালো লাগবে, ভালোবাসবে, এবং ভালোবাসা থেকে তুমি নিজেই পড়বে, আমাকে বলতে হবে না। হ্যাঁ, তবে একটু কি বলবো, যে আমাদের প্রেজেন্স অফ মাইন্ডটা লাগবে। সেটা হচ্ছে কখন কোনটা করতে হয়, কখন কোনটা ছেড়ে দিতে হয়, আর্ট অফ লিভিং ছাড়া জানতে হয়। কম্পিটিটিভ এক্সামে অনেক কোশ্চিনকে ছাড়তে জানতে হয়, কারণ ওটা ছাড়লে আর 10টা ধরতে পারবো। আর ওটা করলে 10 মিনিট নষ্ট হবে, পারবো না, নেগেটিভ, ভুল ভালো হয়ে গেল। একটা কোশ্চিন 3 মিনিট ধরে আমি করে যাচ্ছি, হচ্ছে না, আমার মন মানছে না, আমি আরো 2 মিনিট 5 মিনিট করার পর একটা কোশ্চিন, তারপরে দেখলাম হলো না, তার মনে হবে এত তো সময় নষ্ট করলাম, দিয়ে একটা আন্দাজে বি অপশন দাগিয়ে আরো নেগেটিভ, 5 মিনিট সময় নেগেটিভ, নাম্বার নেগেটিভ। তার ফলে যদি আমি এটা ছেড়ে দিতাম, আমি লোভ সামলে যদি ছেড়ে দিতাম, আমি হয়তো সেই 5 মিনিটে আরো 10টা কোশ্চিন করতে পারতাম। তাহলে বুঝতে পেরেছো? এই আর্ট অফ লিভিং ছাড়ার যে আর্ট, সেটা আমাদের জানতে হবে। আমরা লোভ করব কিন্তু বেশি না, ছাড়তে শিখতে হবে, সেগুলো আমি সব বলে দেবো। কিভাবে করতে হয়, স্ট্র্যাটেজি কি, এগুলো সব জানতে হবে। কারণ তোমাকে 1.5 ঘন্টায় স্ট্র্যাটেজিক্যালি পরীক্ষা দিতে হবে।
পড়ছে তো সবাই, প্রচুর লোক তো হার্ড ওয়ার্ক করছে, সবাই তো গাদা গুচ্ছের পড়ছে, সবাই কি চাকরি পাচ্ছে? কেন পাচ্ছে না? কারা পাচ্ছে? তোমাকে যদি আজকে বলি যে তুমি 14 ঘন্টা পড়লে চাকরি পাবে, শিওর? 10 ঘন্টা পরে চাকরি পাচ্ছে, 5 ঘন্টা পরে অনেকে চাকরি পাচ্ছে, তাহলে অত পড়ছে না অথচ চাকরি পাচ্ছে কেন? বুদ্ধি দিয়ে কাজ করছে সবকিছু, কিন্তু খেটে খুঁটে হবে না, কিছু বুদ্ধি দিয়ে। শোনা, মাথার দাম আমাদের বেশি। আজকে যে কৃষক, সে কিন্তু বেশি খাটে কম্পিউটার ইঞ্জিনিয়ার থেকে, কিন্তু যে কম্পিউটার ইঞ্জিনিয়ার তার বেতন তার থেকে 20 গুণ 25 গুণ বেশি। কেন? খাটনির কোনো দাম নেই যদি না তার বুদ্ধি থাকে, যদি না তার প্রেজেন্স অফ মাইন্ড থাকে। যে কোনো ব্যবসা করো, তুমি সারাদিন দোকান খুলে রাখো, হবে? তোমার দোকান চলবে সারাদিন, কিন্তু তোমাকে বুদ্ধি দিয়ে যদি তুমি মাল বেচো, তুমি যদি দোকানে সেই সমস্ত জিনিস রাখো, তুমি যদি ট্যাকটিক্যালি কথাবার্তা বলো, তাহলে তোমার ব্যবসা দৌড়াবে। সেই কারণে এটাও তো একটা ট্যাকটিস। আমি শুধু পড়ে গেলাম তাহলে হবে না। উপস্থিত বুদ্ধি, কোনটা করব, কোনটা ছাড়বো, কোনটা দেখবো, আর মাথা ফ্রেশ রেখে পরীক্ষা দিতে হবে, এগুলো সব পরের ব্যাপার। তো আপাতত যেগুলো বললাম সেটা কি সবার বোঝা গেল? কারোর কোনো যদি কোয়ারি থাকে তাহলে আমাকে বলো। তাহলে প্রত্যেকটা রেকর্ড প্রতিদিন ক্লাস হবে, ক্লাস হওয়ার পর সেই নোটটা আমি, বোর্ড ওয়ার্কটা সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমাদের অ্যাক্টিভ থাকবে, সেখানে তোমরা বিভিন্ন রকমের কোশ্চিন আনসার আলোচনা করবে, কারোর যদি কোনো সমস্যা হয় সেটা তোমরা বলবে। আমাকেই যে সব সমস্যা বলতে হবে সেটা না, গ্রুপে পাঠিয়ে দিলে যে শোনো না, কেউ কি পারছো, দেখবে বাকি ছাত্রছাত্রীরা অ্যান্সার করছে কিনা, যদি কেউ না পারে তারপর তো আমি আছি। সেটা গ্রুপটাকে অ্যাক্টিভেট রাখতে হবে, গ্রুপে বিভিন্ন ধরনের কোশ্চিন আনসার আলোচনা করতে হবে। হেলদি কম্পিটিশন, কম্পিটিশন থাকবে কিন্তু হেলদি। সেই কম্পিটিশন মানে একে অপরের কাছ থেকে শেখার কম্পিটিশন। আমিও শিখবো না তোকেও শিখতে দেবো, ওটা না হয় শিখবো, আমিও শিখবো তাকেও শিখবো, লাস্টে কম্পিটিশন হবে আমাদের পরীক্ষাতে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে প্রসিডিওর। লাইভ ক্লাস করাবো, লাইভ ক্লাস করানোর পর আমরা চলে যাবো কি, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি পিডিএফ দিয়ে দিবো বা বোর্ড ওয়ার্কটা দিয়ে দিবো। তারপর আমরা অ্যাপে ভিডিও দেখে নেবো। যদি ক্লাস না করে, আর যদি কেউ লাইভ ক্লাস করে তাহলে কোনো সমস্যা নেই, তাহলে তো খুবই ভালো, সে সবই বুঝতে পারবে। আর এই যে রেকর্ডিং গুলো, সেগুলো লাইভ টাইম থাকবে। কথা বোঝা গেল? লাইভ টাইম, লাইভ টাইম মানে যতদিন আমার অ্যাপ আছে বা যতদিন আমি আছি, ততদিন কিন্তু রেকর্ডিং গুলো থাকবে। ওকে? সেই জন্য পড়ে যাও, কোনো রকম সমস্যা হবে না আমার তরফ থেকে। যদি কিছু সমস্যা হয় সেটা আমি মিটিয়ে দেবো, কোনো রকম সমস্যা হবে না। তবে কোর্সটা কিন্তু আগেই বললাম 9 থেকে 10 মাসের হবে। মক টেস্ট নেবো, বিভিন্ন রকম প্র্যাকটিস হবে, এমসিকিউ সব কিছু হবে। ঠিক আছে? থিওরি, প্র্যাকটিস, মক টেস্ট, পিডিএফ নোট, সবকিছু রেকর্ডিং। এর থেকে ভালো সুবিধা কোথাও পাবে না। খালি একটাই জিনিস, তোমাদেরকে কিন্তু পড়তে হবে, তোমরা যদি পড়ো না পড়ো তাহলে কিন্তু হবে না। আর কোশ্চিন আমি কমন দিব তার গ্যারেন্টি নেই। দেখো, কোশ্চিন কমন পেয়েই যায়, কোশ্চিন কমনটা বড় ব্যাপার না। ও দেখবে কোশ্চিন সব জায়গায়, দেখবে ওই একই জায়গার কোশ্চিন সব, কিন্তু তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আননোন কোশ্চিন করার মতো এবিলিটি তৈরি করতে হবে, সেটা আমি চেষ্টা করব করে দেওয়ার। পড়তে হবে তোমাদের, বাকি আমার দায়িত্ব। পড়তে তোমাদের হবে, গাইড করার দায়িত্ব আমার। আমার কাছে পড়ছো মানেই যে পাবে সেটা না। আমার কাছে পড়ছো মানে অনেকেই আছে পাচ্ছে না, আমার কাছে অনেক ছেলে আছে পাচ্ছে, অনেক ছেলে আছে পাচ্ছে না। কেন? কারণ তারা, আমি গাইড করছি সবাই, কিন্তু তারা পড়ছে না। তাহলে পড়তে তোমাদেরকে হবে, কিন্তু এটা কিন্তু মাস্ট। পড়াশোনা করো, সব জায়গায় যেও না। এখন পরিস্থিতি খুব খারাপ বলে আমি বলতে বাধ্য হই যে না ঠিক আছে একটু কম্পিটিটিভের জন্য খাটো, কি করবো বলো, চাকরি বাকরি না হলে তো মুশকিল না। ছাত্রছাত্রীদের মুখ দেখে আমারও খারাপ লাগছে। কিন্তু আগেকার দিনে আমি বলতাম, আগে বলতাম যে না দেখো, একটা দিকে খাটো। তবে এখন যেহেতু পরিস্থিতি খারাপ, যেখানে একটা পেলেই ভালো লাগে আমার, যে আমার ছাত্রছাত্রীরা পাচ্ছে, ওরা না পেলে আমার মন খারাপ হয়। এখন ছাত্রছাত্রীদের ইমোশনাল অনুসারে আমি ইমোশন হয়ে যাই, তাদের ভালো পরীক্ষা হলে আমার ভালো লাগে। এটা আমার হয়, এখন হয়ে গেছে, কিছু করার নেই। আমার ভালো খারাপ এখন ছেড়ে দিয়েছে, এখন ছাত্রছাত্রীরা ভালো খারাপ। এই যে মাদ্রাসার পরীক্ষাতে কারা বলছে ভালো হয়েছে স্যার, দারুণ দারুণ, খুব ভালো লাগছে, কেউ বলছে স্যার হলো না ভালো, খারাপ লাগলো মনটা। তো আমার এখন মনের অবস্থা এরকম হয়েছে, কখনো ভালো কখনো খারাপ, ছাত্রছাত্রী ভালো বলছে ভালো, ছাত্রছাত্রী খারাপ বলছে খারাপ। তো এই হয়ে গেছে। যাই হোক, তো এইটা আমার টোটাল বক্তব্য ছিল। আর আশা করি কি কিছু ভুলেছি? আচ্ছা, বইপত্র আমি যখন শুরু করব তখন বলে দেবো, ঠিক আছে? বইপত্র যখন শুরু করব তখন বলে দেবো। নেক্সট আমরা প্রবাবিলিটি শুরু করব আমরা প্রথমে, হ্যাঁ? আমরা প্রথমে শুরু করব প্রবাবিলিটি। ঠিক আছে? আচ্ছা, তোমাদের নেক্সট আমি মানডে থেকে ক্লাস নেব। ঠিক আছে? একদম মানডে 7:30টায়, আজকে বৃহস্পতিবার, তোমাদের ক্লাস হবে, প্রবাবিলিটি শুরু হবে। তার আগে চেষ্টা করো প্রবাবিলিটি যদি কিছু পড়ে থাকার পড়ার, আর যদি মনে করো না স্যার কিছু পড়বো না, আপনার কাছ থেকে একদম শিখবো, নো প্রবলেম। আমি একদম বেসিক থেকে শুরু করব, একদম লুডুর ছক্কা আর কয়েন থেকে শুরু করব। যদি প্রবাবিলিটি শিখতে যাও তাহলে ক্লাস করো, রেকর্ডিং দেখো, যাই করো, একদম শিখিয়ে দেবো, কোনো সমস্যা হবে না। যাদের যাদের প্রবাবিলিটিতে ভয়, সব ভয় কাটিয়ে দেবো। এটা আমার গ্যারেন্টি। খালি পড়তে হবে তোমাদের ঠিক মতো, আমি যেটা বলবো সেগুলো শুনতে হবে। তারপর আমরা আস্তে আস্তে একটা একটা করে জিনিস করব। ঠিক আছে? যদি কারোর কোনো বক্তব্য থাকলে আমাকে বলতে পারো। প্র্যাকটিস কোথা থেকে করব? প্র্যাকটিস প্র্যাকটিস বিভিন্ন বই বিভিন্ন আছে। আচ্ছা, তুমি সাউন্ডটা বন্ধ করে দাও। তার জন্য
ভালো বই আছে হচ্ছে একটা আহ কর জানা, হ্যাঁ এখন তো অনেক মার্কেটে বই আছে। সুখেন্দু কর আর জানা, সুখেন্দু কর হচ্ছে আমার যাদবপুর ইউনিভার্সিটি আমার নিজস্ব টিচার, খুব ভালো লোক। তার বই ভালো লোক বলে না, মানে বইটাও খুব ভালো। একটা আছে বংশীধর সাহু, মার্কেটে খুব চলছে, কিছুদিনের বই, কিনে নিতে পারো। আমিও ছাত্রছাত্রীদের বলি, কারণ এই বইটা তো খুব ভালো, সবকিছু থাকে। অ্যাকচুয়ালি কি বলতো, মার্কেটে যা যা বই আছে সব একই জিনিস হয়। হ্যাঁ একটা হচ্ছে এই বইগুলো নিতে পারো, আরো তো কিছু কিছু বই আছে। আপাতত এই দুটো বই তোমরা যদি রাখো পাশাপাশি খুব ভালো, এই দুটো বই থেকে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। তবে হ্যাঁ, এই বংশীধর সাহুর এসএসসির বই, প্র্যাকটিস বই না কিন্তু, মানে নতুন একটা বেরিয়েছে ওটা না, এসএসসির বই বা আগে যেটা ছিল এমএসসি এন্ট্রান্স বা নেটের জন্য, ওটাও দিতে পারো, একটা মোটা বই। তবে কারেন্ট এডিশনটা কেনার চেষ্টা করো, আর যার যদি কারো থেকে থাকে তাহলে ওটাই দেখো, কারণ ওই ঘুরে ফিরে একই জিনিসই আছে। ওকে, এই দুটো বই কিনতে পারো। আমার কাছে বংশীদাস শাহর ওই পুরোনোটা আছে, হ্যাঁ হ্যাঁ এমএসসি হ্যাঁ, যে চলবে, এমএসসি এনাফ, পরীক্ষা। যথেষ্ট যথেষ্ট যথেষ্ট, এনাফ এনাফ, একদম। হ্যাঁ, রুমা মাইতি বলছে মারাত্মক ভয় প্রবাবিলিটি, কোনো চিন্তা নেই। প্রবাবিলিটি ভয় থেকে কাটিয়ে দেবো। কেন ভয়? পড়োনি ঠিক মতো, বুঝতে পারোনি কোনোদিন, সেই জন্য ভয়। ভয় তো মানুষ যাকে ভালোবাসে তার থেকে তো ভয় আসে না। ভয় আসে না। ঠিক আছে, ঠিক ওকে। আছে, ওকে। কারো কোনো কারো কোশ্চিন কোনো হয়? কোশ্চিন হয়? স্যার ক্লাসটা কতক্ষণ হবে 7:30 থেকে? আচ্ছা, 2 ঘন্টা, 7:30 থেকে 9:30 প্রায়। কোনোদিন 2 ঘন্টা বেশিও টানিনি, কোনোদিন একটু কম হয়, কিন্তু মোটামুটি আমি টার্গেট থেকে 2 ঘন্টা, হ্যাঁ। ওই ঘুরে ফিরে কোশ্চিন অ্যান্সার নিয়ে আলোচনা করে 2 ঘন্টার বেশি হয়ে যায়। ধরো অনেকের অনেক রকম কোশ্চিন থাকে, অনেক রকম, স্যার গল্প করবো একটু 10 মিনিট, সেটুকু। এইরকম দেখো, পড়াশোনা তো শুধু পড়াশোনা করলে হবে না, একটু পড়াশোনার পাশাপাশি এটা ওটা, আমি সব রকমই আলোচনা করতে ভালোবাসি ছাত্রছাত্রীদের সঙ্গে, সেই জন্য এটা ওটা করে আমার 9:30 বেজেই যায়। পড়ানো চলবে, অনেক সময় তো 2 ঘন্টার বেশিও পড়ে দিই। তবে হ্যাঁ, সবসময় তো কনসেন্ট্রেশন 2 ঘন্টা, আমি তো বুঝি এগুলো, ছাত্রদের পালসটাকে বুঝতে হয়। তো সবসময় না 2 ঘন্টা টানা কন্টিনিউয়েশন করাটা, তোমাদের কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে যায়, সেই কোনো মাঝে মাঝে একটু গল্প করি, আবার শুরু করি, তো বেশি ওই ধরো 2.5 থেকে 2 ঘন্টা, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। হ্যালো আচ্ছা স্যার। স্যার, বলো। বলছিলাম স্যার এই ক্লাস নোটগুলো এগুলো কি পিডিএফ আকারে পেয়ে যাব, দিয়ে সেটা প্রিন্ট আউট করতে পারবো নাকি নিজে নোট ডাউন করতে হবে? তোমার যেটা সুবিধা, তোমার যেটা সুবিধে। তুমি যদি মনে করো প্রিন্ট আউট করো, প্রিন্ট আউট করবো। তুমি যদি মনে করো নোট ডাউন করবো, প্রিন্ট আউট করলে সময় বাঁচবে, নোট ডাউন করলে অনেক সময় একবার লিখলে সুবিধা হয়। তো যেটা ইচ্ছা, আমার তো মনে হয় প্রিন্ট আউট করাটাই বেটার। কারণ তুমি কতবার লিখবে, বারবার করে লেখাতে টাইম লস, তার থেকে 2 বার রিভিশন দেওয়া যাবে সেটাতে, তাই না? এবার আচ্ছা স্যার। প্রিন্ট আউটে অনেকে বলে স্যার প্রচুর পয়সা লাগে, তাদেরকে বলবো যে শহরের দিকে, যাদের গ্রামে বাড়ি তাদের গ্রামের দিকে না 5 টাকা করে নিয়ে নেয়, শহরে ওর 50 পয়সা 1 টাকাতে হয়ে যায়। বিশেষ করে কলকাতা সাইডে যদি শিয়ালদা যাও, প্রিন্ট আউট করে নিবে অনেক কমে হয়ে যায়। ঠিক আছে, তো অনেক রকম ব্যাপার আছে, যেটা ইচ্ছা। আর নোট গুলোকে না, যেগুলো আমি দিব পিডিএফ গুলো, সেগুলো তোমরা চেষ্টা করবে গুগল ড্রাইভে ডাউনলোড করে বা গুগল ড্রাইভে অ্যাড করে দেওয়ার। কেন বলো তো, নাহলে ওই মোবাইলে থাকবে, 2 দিন পর বলে স্যার মোবাইল চুরি হয়ে গেছে, 2 দিন পর বলে স্যার মোবাইল ফরম্যাট হয়ে গেছে, 2 দিন পর বলে স্যার মোবাইলে সব উড়ে গেছে। ওগুলো কিন্তু শুনবো না। প্রথম থেকেই বলছি, চেষ্টা করবে যা নোটপত্র দেবো সেগুলো সব গুগল ড্রাইভে সুন্দর করে ফাইল করে রেখে দিবে। যাদের ল্যাপটপ নেই, আর যাদের ল্যাপটপ বা কম্পিউটার আছে তারা কম্পিউটারে পেন ড্রাইভে রেখে দেবে, তাহলে কি একটা পরিষ্কার করে থাকবে। বা আমি একটা গুগল ড্রাইভের লিঙ্কও দিয়ে দিবো, সেখানেও সবকিছু থাকে, কোনো অসুবিধা নেই। ডাউনলোড করে দিবে, ডাউনলোড করে পারলে প্রিন্ট আউট করে, কি মোবাইল থেকে পড়তে অসুবিধা হয় বলে অনেক সময়। আমি তো এখন মোবাইল থেকে পড়তে অভ্যস্ত হয়ে গেছি, আমি এখন মোবাইল থেকেই পড়ি। আমি যখন কোনো কিছু পড়ি এখন, যে কোনো বই পড়ি, আমাদের তো ধরো আমি যখন রিসার্চ করেছি তখন তো ওই সমস্ত বিদেশের বই প্রচুর দাম, মানে $1,000 বা $500 বই, মানে বুঝতেই পারছি ইন্ডিয়ান টাকায় 1 লাখ টাকা দাম, ওই সমস্ত বই তো সম্ভব না আমাদের পক্ষে কেনা। তখন আমরা ওরকম ই ই ফরম্যাটটা নিয়ে ওটা মোবাইল থেকে পড়তাম, ভালো হয়, কোনো অসুবিধা নেই। যার যেটা অভ্যেস, অনেকে ট্যাবের মাধ্যমে পড়ে, অনেকে আবার না স্যার আমি দাগিয়ে দাগিয়ে পড়বো, তো অনেকে আবার বই প্রিন্ট করে দাগিয়ে দাগিয়ে পড়ে। তো এক একজনের এক একটা অভ্যেস, যে যেটা করো, নিজে কমফোর্টেবল থাকলেই হলো, আমার কোনো যায় আসে না, কোনো বিষয় না। যেটা ইচ্ছে, যেটাতে তুমি কমফোর্টেবল, কারণ তোমার অভ্যেস চেঞ্জ করার দরকার নেই, তুমি যাতে কমফোর্টেবল সেটাই। ওকে, আর কোনো কোশ্চিন? স্যার নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে আমি এমএসসি করছি, তো এখান থেকে হবে কি হবে বলো, এই এলিজেবল কিনা কনসেপ্ট, তুমি? এই কনসেপ্ট থেকে? না না, কভার হয়ে যাবে পড়াগুলো তাই বলছি। কনসেপ্টটা আমি দেবো, যা করে এসছো ভুলে হুম। যাও। যা আচ্ছা। করে এসছো ভুলে যাও, যদি কিছু মনে থাকে তাও ভুলে যেতে পারো, কোনো অসুবিধা নেই। বাকি আমি আমি শুরু করবো, আমি তো বলছি বেসিক থেকে শুরু করবো। তুমি যা ঠিক পড়ে আছে। এসছো, তোমার যদি কিছু মনেও না থাকে, তুমি যদি মনে করো স্যার কিছু বুঝতে পারিনি, কিছু পড়িনি বিএসসি তে, আমি একদম জিরো, সেই লেভেল থেকে আমি উঠিয়ে দিব। আমি শুরু করবোই তো এইভাবে, চিন্তার কি আছে? আর যদি মনে হয় আচ্ছা। যে না স্যার আমি পড়ে এসেছি অনেক কিছু, আমি অনেক কিছু জানি, তাহলে অ্যাডভান্টেজ তোমার, আরো ভালো লাগবে, হুম। তোমার আরো ভালো বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। স্যার বলছিলাম যে 11-12 মানে বইটা একটু কভার করে রাখলে মনে হয় বেশি ভালো হয় বেসিক থেকে। এসএন মানে সুরেন্দ্রনাথদের 11-12? হ্যাঁ হ্যাঁ, এসএনডি।
এসএনদের 11-12-এ কয়েকটা জিনিস করতে পারো। একটা হচ্ছে এপিজিপি, অনেক সময় সিরিজের অঙ্কগুলো না কাজে লাগে এপিজিপি ফর্মুলাগুলো। আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন, বাকি কিছু দরকার নেই। স্যার আমি এখন রিসেন্টলি সাতরাট্টা যেটা বেরিয়েছে 11 12 দুটো পার্ট করে তো আছে দেখলাম, ওই বইটাতেও দেখলাম যে মানে ওদের কনসেপ্টের থেকে মানে ম্যাথ প্রচুর আছে। কিন্তু তো ওই এটাও সমস্ত কি অঙ্ক কিন্তু, আমি একটা কথা বলবো, মানে কিছু কিছু পরীক্ষায় যেমন ইএমআরএস বলে একটা পরীক্ষা আছে, হ্যাঁ, একলব্য বা কেন্দ্রীয় বিদ্যালয়, এই সমস্ত পরীক্ষা বা বিহারের টাইপের অনেক পরীক্ষা, এগুলো কিন্তু শুধুমাত্র বিহারের ক্ষেত্রেও কিন্তু দিতে পারবে তোমরা। বিহার ঝাড়খণ্ড এগুলো কিন্তু মাথায় রাখবে, গ্রুপে সব আমি বলে দেবো এগুলো, ঠিক আছে, কখন কি বেরোচ্ছে। ওগুলো কিন্তু অনেক সময় তোমরা এলিজিবল হও। আমার অনেক ছাত্র বিহারে চাকরি করছে, এখন পরীক্ষা হচ্ছে না এখানে, ওখানে লাগিয়ে দিয়েছে। দুর্দর্শ লাগিয়ে দিয়েছে, সব 9-10-11 টিজিডি পিজিডি সব কিছু লাগিয়ে দিয়েছে। ইএমআরএস এই রিসেন্টলি রেজাল্ট বেরোলো, দুটো তিনটে ছাত্র লাগিয়ে দিয়েছে। সিট কম, ঠিক আছে, সিট কম ওখানে। বিহারে তো অনেক সিট, বিহারে অনেক ছাত্র লাগিয়েছে, অনেকে জানতো না বলে যেতে পারেনি। তো সেই কারণে কি, যদি তুমি ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা দাও, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে না 11-12 থেকে কম আসে। 11-12 মানে এই বলতে চাইছি ওই সুরেন্দ্রনাথ দেব ওই সাতটার বই যেটা আমাদের 11-12 যারা পড়েছে উচ্চ মাধ্যমিক, সেখান থেকে কম আসে। অনার্স থেকে বেশি আছে। তবে ইন্টিগ্রেশনটা আর এপিজিপি এই কয়েকটা চ্যাপ্টার যদি ভালো করে পড়ো তাহলে এখানে হেল্প হবে। কিন্তু ওখান থেকে পাবে না বেশি কমন, হ্যাঁ। আর কিন্তু তুমি যদি বাইরের স্টেটে দাও এক্সাম, তাহলে দেখবে 11-12 পড়লে লাভ আছে, সেখানে কিন্তু 11-12 থেকে বেশি দেয়। বুঝা গেছে? হ্যাঁ স্যার, আমি মানে কেভিএস এর পরীক্ষাটা হ্যাঁ, ওই দিয়েছিলাম ওই স্যার বললাম, ওই যে 11 এ। কেবিএস, তুমি ওখানে কেবিএস দিয়েছো দেখলাম বলেই, 11। তুমি হ্যাঁ কেবিএস দিয়েছো বলেই তোমার লাভ হয়েছে। কিন্তু তুমি যদি এসএসসির কোশ্চিন দেখো বা মাদ্রাসা কোশ্চিন দেখো রিসেন্টলি, তুমি ওখান থেকে 11-12 বেশি কিছু পাবে না। ঠিক আছে, ওই কিছু ইন্টিগ্রেশন পেতে পারো। হ্যাঁ স্যার। ওকে, আর কেউ কিছু? স্যার আপনি হোয়াটসঅ্যাপে যে অ্যাপটার লিঙ্কটা দিয়েছিলেন ওই অ্যাপটা যেটা হ্যাঁ আপনার হ্যাঁ হ্যাঁ, নামে এটা আছে? এটা আমার আমার নামটা চেঞ্জ করে দিয়েছি এখন, এটা ক্যালকুলেট এক্স করে দিয়েছি বাইসুদীপ চক্রবর্তী। নামটা আমি রিসেন্টলি চেঞ্জ ওকে করে দিয়েছি, হ্যাঁ। মানে নামটা চেঞ্জ করেছি যে আমার অ্যাপের নামটা অনেক বড় ছিল বলে অনেকে বলছিল স্যার ভালো লাগছে না। অনেকে বলেনি, মানে আমারই নিজস্ব, তো আমারই ফ্যামিলির লোকজন বলছিল, তো সেই কারণে আমি একটা নতুন, মানে অ্যাকচুয়ালি হচ্ছে আমি রিসেন্টলি এখন আমি সমস্ত ফিল্ডেই পড়ানো স্টার্ট করছি। মানে আমি শুধুমাত্র এসএসসির চাকরি পরীক্ষা না, আমি কম্পিটিটিভ ম্যাথ নিয়েও শুরু করবো। তো আমার টিম রেডি হচ্ছে। হ্যাঁ, আমি একদম কম্প্যাক্টলি একদম সবকিছু, জিকে থেকে শুরু করে ম্যাথ রিজনিং, ম্যাথটা মনলি আমি দেখবো, আর আমার আরো লোক আছে, আমি তো কতটা সময় পাবো সেটা না, তবে যেই সমস্ত জিনিস দরকার সেগুলো আমি না থাকবো। ইংলিশ থেকে শুরু করে আমার টিম নিয়ে আমি একদম কম্পিটিটিভ এসএসসি সিজিএল এর জন্য একদম শুরু করবো। সেই কারণে আমার নতুন ভাবে অ্যাপটাকে তৈরি করছি, ওই অনুসারে নামটা চেঞ্জ করেছি ওই জন্য, ঠিক আছে। তাহলে স্যার পিটির জন্য প্রস্তুতি কি ওখান থেকে নেওয়া যাবে? ও আমার কাছে সেটা সেটা পরের ব্যাপার, কিন্তু এমনি পিটি কিন্তু হবে, কারণ আগে এরকম নিয়ম ছিল না। এবার রিসেন্টলি একটা কেন্দ্রীয় সরকার ওরকম একটা ইয়ে করে দিয়েছে, হ্যাঁ, এনসিআরটি, যে পিটি হতে হবে, পিটি হবে 11-12 আর 9-10 তো পিটি, সে তো পিটিটা কিন্তু তোমরা পড়তে থেকো, ঠিক আছে। এবার জানি না আমাদের রাজ্য সরকার মানবে কিনা, কারণ রাজ্য সরকার কি করে, কেন্দ্র সরকারের সবসময় এগেইনস্টে চলে, তোমরা হয়তো সকলেই জানো। সেটা কেন্দ্র যা করে রাজ্য কিন্তু সেটা মানে না। না মানলে কি হবে, 2-5 বার কেস হবে, এই হবে, তবে রাজ্য সরকারের এটা অধীনে আছে, রাজ্য সরকার নাও মানতে পারে, সেটা আছে। তবে রাজ্য সরকার না মানলে ভালো, তোমাদের পিটি পড়তে হবে না, আর যদি মানে তাহলে পিটি পড়তে হবে। তবে পিটিটা অল্প অল্প করে পড়ো, ওগুলো একটুতেই পাস করে যাবে, ওগুলো খুব একটা বড় ব্যাপার না। বরঞ্চ সাবজেক্টটা, পিটি পাস করে বসে গেলে, পিটি পাস করে গেছি, পিটি পাস করে গেছি সবাইকে বললে, আর সাবজেক্টে তুমি পাস করতে পারছো না, তাহলে কোনো লাভ নেই। তার থেকে পিটিতে ফেল করা ভালো, সাবজেক্টে মানে পাস না করলে। তুমি একটা ক্লিয়ার করে দিয়ে ধাপ, আর পরেরটা পারছো না, এতে আরো দুঃখ। সেই জন্য সাবজেক্টটা সবসময় 90% বা 80% সাবজেক্টে যদি তুমি, হ্যাঁ, ওয়েটেজ দাও বা সাবজেক্টের প্রতি যদি সময় দাও, 10 থেকে 20% পিটির প্রতি দাও। মাঝে মধ্যে দেখবে মোবাইলে গল্প করতে করতে কিছু নিউজ দেখলে, কিছু এই করলে, পিটি এই তো একটু ইংলিশ পড়ে নিলে, সিনোনিম একটু অ্যান্টোনিম। আর ম্যাথ তো পারবেই, তোমরা ম্যাথের স্টুডেন্ট, সেটা দিয়ে কোনো চাপ নেই। 11-12-9-10 ম্যাথ পারবে না? বিশেষ করে 9-10 ম্যাথ রিজনিং এগুলো তোমাদের হয়ে যাবে। আর পিটির ক্ষেত্রে তো অত স্পিড লাগে না, হ্যাঁ, এসএসসি সিজিএল ওগুলো তো স্পিড লাগে, ব্যাংকিং এর পরীক্ষা, রেলের পরীক্ষা স্পিড লাগে। পিটির ক্ষেত্রে তুমি লড়ছো যাদের সঙ্গে, তারা কেউ ম্যাথই জানে না। তো সেই কারণে ওটা হয়ে যায়। আর ওখানে তো পাস করতে হবে, তোমার তো ওখানে কাট অফ থাকে না, ওখানে পাস করলেই হয়ে গেল। তো সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না, ঠিক আছে। তো পিটির জন্য আমি পড়ে গেলাম, আর সাবজেক্টেই পড়লাম না, তাহলে কোনো লাভ হয় না, আমি কিন্তু আগেই বললাম। ওকে, এবার কার কাছে পড়বে কি পড়বে তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তবে আমি তোমাদের, আমার স্টুডেন্টদেরকে এর আগেও বলেছি, পিটি দেখো কারোর কাছে খুব একটা পড়ে টাকা নষ্ট করে দেখো, নিজে নিজে পড়লেই পাস করে যাওয়া যায়। এবার অনেকে পড়তে চায়, তার ব্যক্তিগত ব্যাপার, আমি কোনো কমেন্ট করবো না সেই বিষয়ে, ঠিক আছে। ওকে, আচ্ছা স্যার, সবসময় লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড না করলে খুব প্রবলেম হয়ে যাবে কি? রেকর্ডিং আছে ওই জন্য প্রবলেম খুব একটা কিছু হবে না। লাইভ ক্লাস কি অনেকে ভালো লাগে, পরে রেকর্ডিং। অ্যাকচুয়ালি কি হয়, আমাদের হিউম্যান নেচারে কি হয় বলো তো, কোনো জিনিস পরে করতে 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 লাস্টের দিকে ভালো লাগে না, অনেক কিছু জমে যায়।
মানে কি হয়, ধরো আজকে লাইভ ক্লাস করলে না তুমি, তারপরে মনে হবে কি যে করলাম না তো, রাতের বেলা করবো, রাতের বেলা মনে হবে থাক আর ভালো লাগছে না, একটু ঘুমিয়ে নি, কালকে সকালবেলা থাক, আজকে না কালকে, এই কাল করতে করতে পরের দিনে ক্লাস চলে আসবে, তারপরে কি হবে তুমি ওটাও বুঝলে না এটাও বুঝলে না, তোমার আস্তে আস্তে পাইল আপ হতে থাকবে, জমতে থাকবে। যখনই তোমার জমতে থাকবে তখনই কি হবে, লাস্টে 1 মাস পর দেখবে না আর হচ্ছে না কিছু। তো এই জায়গা থেকে উপায় হচ্ছে বেরানোর, লাইভ ক্লাসটা আমি প্রতিদিন করতে থাকবো। ইনকেস যদি কোনো সমস্যা থাকে, অনেকেই তো সমস্যা থাকে, তোমরা এখন যথেষ্ট বড় বড় হয়ে গেছো, ফ্যামিলি প্রবলেম থেকে শুরু করে অনেক কিছু তোমাদের এখন কাজ থাকতে পারে, সেই ক্ষেত্রে তোমরা চেষ্টা করো লাইভ করার, যদি ইনকেস না হয় তাহলে রেকর্ডিং তো আছেই আমার। এবার রেকর্ডিং কি অনেকে আমার 2 বার 3 বার করে দেখে, ধরো তুমি 2 মাস 3 মাস পর ভুলে গেছো কোনো একটা জিনিস, আবার দেখে নিলে মনে চলে আসলো, খুব ভালো জিনিস এটা। স্পিড বাড়িয়ে দেখে দিলে, তোমার মনে হলো যে স্পিড বাড়িয়ে দেখবো, অনেকে 1.25 1.5, তুমি একটা জিনিস যখন দেখে নিয়েছো তখন তুমি স্পিডে দেখবে ওটাকে, তাই না? তো স্পিড বাড়ানোর সিস্টেম আছে আমার অ্যাপে, সবকিছু আছে, কোনো অসুবিধা নেই। ওকে, ঠিক আছে, আর কারো কিছু বলার থাকলে বলো আমাকে, কোনো অসুবিধা নেই, কোনো রকম দ্বিধার কিছু নেই, একদম ফ্রেন্ডলি, যা দরকার যেটা জিজ্ঞাসা সঙ্গে সঙ্গে বলে দিবে, লজ্জার কিছু নেই, কারণ আমরা পড়তে এসেছি, শিখতে এসেছি, আমরা ভুল করতে এসেছি। স্যার এটা মানে আমার ভীষণ সমস্যা হয় যে কোনো পরীক্ষাতে মানে ম্যাথের আমি কোশ্চিন ছাড়তেই পারি না মানে ওই এবার মাদ্রাসাতেও আমার হয়েছে কি আমি মোটামুটি 40টা ঠিক করেছিলাম, তারপরেও মানে 30টা মতো আমি ভুল করেছি, কিন্তু আমি অ্যাটেন্ড করেই ফেলেছি, ভাবছি করবো না কিন্তু তাও করে তার মানে ফেলেছি, পুরো এটা বুঝতে হয়ে পেরেছে, পুরো ব্যাপারটা একদম বাজে হয়ে গেল। মানে তুমি যদি 40টা করেও আসতে, কিছু না করে, তাও তোমার একটা চান্স ছিল, কিন্তু এখন তুমি এত ভুল করে দিয়েছো, তোমার চান্স নেই আর। এবং এটা হবে, এটা হবে, এটার জন্য কিছু মক টেস্ট দিতে হবে তোমাকে, ঠিক আছে? আমি কিছু মক টেস্ট নেবো, আগে সিলেবাসটা একটু এগিয়ে নিই, সিলেবাসটাকে একটু তৈরি করে নিই, একটু জিনিসপত্রগুলো জানিয়ে নিই, একটু প্র্যাকটিস করে নিই, তারপরে যখন মক চ্যাপ্টার টেস্টটা ওয়াইজ দিতে। প্র্যাকটিস সেট দেবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব চারটার অ্যাসাইনমেন্ট থাকবে, 4টা 5টা করে অ্যাসাইনমেন্ট, সবকিছু মানে কমপ্যাক্ট। আজকে আমার কাছে তোমরা পড়ছো কেন, আমাকে কজন চিনতে, নাম শুনেছো তো বন্ধু বান্ধবের কাছ থেকে, আমার আমার বাড়ি হচ্ছে মালদা ডিস্ট্রিক্টে, মালদা ডিস্ট্রিক্টে আমার বাড়ি। আমার কাছে এখন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কোচবিহার থেকে শুরু করে যে কোনো ডিস্ট্রিক্টের ছেলেরা পড়ে, ইভেন বাংলাদেশেরও ছেলে মেয়ে পড়তে চায়, কিন্তু আমি ওদেরকে পড়াই না, কারণ ওদের আলাদা বিষয়। আসাম, ত্রিপুরা, যারা বাংলা বোঝে তারা কেন পড়তে চাইছে, কেন বুঝতে চাইছে, কারণ আমার কাছে কম্প্যাক্ট জিনিস পাওয়া যায়। আমি এটা আমাকে গর্ববোধ করে বলছি না বা কোনো কিছু বলে, কম্প্যাক্ট। যারা আমার কাছে এখন পড়ছে যে কোনো ব্যাচে, আরো ধরো এই ব্যাচে আরো স্টুডেন্ট বাড়বে প্রত্যেক ব্যাচে, তো যেই সমস্ত ব্যাচে যারাই পড়ছে তারা কিন্তু বন্ধু বান্ধবের মারফতেই এনেছে, আমি কিন্তু কোনো অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে কিছু করিনি, সবাই এর কাছ থেকে ওর কাছ থেকে জেনেছে, বা আমার ইউটিউব চ্যানেল দেখে যে কি করে জেনেছে, কারণ তারা হয়তো উপকার পেয়েছে আমার কাছ থেকে, সেই জন্য তোমাকে বলেছে শোন না, যে অমুক একটা স্যার আছে, সে দেখ ভালো পড়ায়, বাস তার কাছে জয়েন হও। তো যখনই তুমি অন্যের কাছ থেকে কোনো ভালো ফিডব্যাক পাচ্ছ, তার মানে বুঝতে পারবে যে আমার কাছে কম্প্যাক্ট জিনিস পেয়েছে বলেই সে ভালো ফিডব্যাক দিচ্ছে, না হলে সে ভালো ফিডব্যাক দিত না। সেই জন্য এই সমস্ত পড়াশোনা রিলেটেড কোন রকম গাফিলতি আমি হতে দিব না। প্রত্যেকটা পার্ট শেষ করব, প্রত্যেকটা পার্ট থেকে 3টে 4টে করে অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট সলভ করবে, সেই অ্যাসাইনমেন্টে অ্যান্সার দিয়ে দেবো, অ্যান্সার গুলো সলভ করে দেবো, সবকিছু হয়ে যাবে। হয়ে গেল, তারপরে সেখান থেকে পরীক্ষা, পরীক্ষা হয়ে গেল, 2-3টা পোর্শন শেষ, সেখান থেকে মক টেস্ট, মক টেস্ট হয়ে গেল, আবার অ্যাসাইনমেন্ট যদি মনে হয় কোনো কিছু আবার চলবে, আবার যদি মনে হয় কোনো কোশ্চেন করানোর দরকার, কোনো কোশ্চেন করতে হবে, কিন্তু তোমাদের কি, তোমাদের প্র্যাকটিসটা স্পিডটা আনতে হবে, তার জন্য কিন্তু তোমাদের বারবার করে রিভিশন দিতে হবে, আর একটা জিনিস, উত্তর মুখস্থ করতে হবে, এটা কিন্তু কেউ তোমাদের বলবে না। এইবার আবার অনেক স্টুডেন্ট আছে যারা 20-25টা কোশ্চিন উত্তর কমন পেয়ে গেছিল, বুঝতে পারি, প্রশ্ন কমন কথা বলছি না, 25টা কোশ্চিন 25 সেকেন্ড থেকে 30 সেকেন্ডে করেছে, স্যার উত্তর কমন। এরকম একটা ডায়াগোনাল দিয়েছিল, ডায়াগোনাল গুলো দুটো ভেক্টরে, দুটো একটা প্যারালেলোগ্রামে দুটো ডায়াগোনাল বলা আছে, অ্যান্সার হচ্ছে 5√3, বলছে স্যার উত্তর মুখস্থ করো, তুমি 5√3 বের করো, তোমার ক্রস প্রোডাক্ট করে 2 মিনিট লাগবে, 5√3 1 সেকেন্ড গোল করে দিল। উত্তর যখনই মুখস্থ, তখন 25টা কোশ্চিন যখনই কেউ এগিয়ে যাবে তোমার থেকে 2 মিনিটে, তাকে তুমি ছুতে পারবে, সে তো উত্তর মুখস্থ করতে পারবে। বলে স্যার উত্তর মুখস্থ করা যায়, ইয়েস, কেন করা যাবে না, 5 বার 10 বার করে পড়তে হবে এক জিনিসকে, সময় আছে পড়ে যাও, উত্তর মুখস্থ হবে কোশ্চিনের পাশাপাশি, ওই কোশ্চিনের এই উত্তর, এরকম হয়ে যায়, বোঝা গেল? শর্টেজ ডিস্টেন্স দুটো স্টেট লাইনের মধ্যে 3D তে উত্তর মুখস্থ হবে, 3√30 একটা উত্তর কোশ্চিন আছে, একদম মানে এই লেভেলে তোমাকে প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবে তোমার হবে। আর তুমি নিজেও বুঝতে পারবে আমার চাকরি হয়ে গেছে, আমার অনেক ছাত্র আবার নিজে বুঝতে পারছে, ফিল করে ফেলেছে, স্যার হয়ে গেল আমার, পরীক্ষা দিয়ে বলছে স্যার আমার হবেই, আমার হবে এত গ্যারান্টি, বলছে হ্যাঁ স্যার হবেই, ফিল করতে পারছি, বলছে স্যার আমি হবে, আমি যদি এই কোশ্চেন এটা করতে পারি, আমার থেকে বেশি করতে পারবে না, এত কনফিডেন্স, মানে এরকম লেভেলে কনফিডেন্স তৈরি হয়ে গেছে এখন। প্র্যাকটিস, আমি আছি, চিন্তা নেই, সমস্ত রকম ভাবে হেল্প করবো, যা যা দরকার, অ্যাসাইনমেন্ট, কঠিন অ্যাসাইনমেন্ট, লেভেল 1 লেভেল 2 লেভেল 3 সব রকম থাকবে, খালি তোমাদের পড়তে হবে, না পড়লে কিন্তু কোনো গল্প নেই, আগেই বলে রাখুন, পরে আমাকে বলবে না স্যার
আমি পড়িনি এখন। অনেকে আমাকে তো কেউ দোষ দিতে পারে না, বলে স্যার আপনি বলছিলেন বারবার করে, একটু যদি আপনার কথা শুনতাম, বা একটু যদি স্যার আরেকবার করে রিভাইজ দিতাম, স্যার এই স্যার প্রাইমারি টেট দিতে চলে গেলাম, স্যার ফুড এসআই আছে 17 তারিখ, ওটার জন্য একটু পড়তে লেগে গেলাম, তো এইগুলো করলে সমস্যা না, তখন তো আমি কিছু করতে পারবো না। ঠিক আছে, এই জিনিস করতে হবে। ওকে, আর কিছু? স্যার বলছিলাম স্ক্রিনশটটা আপনাকে সরাসরি দেবো না গ্রুপে দেবো? কিসের স্ক্রিনশট? যে আপনি বললেন যে যে ও ও, ইনফরমেশন। আমাকে আমার পার্সোনাল দিও, পার্সোনাল দিও, ঠিক আছে। পার্সোনাল দিও, যা ইচ্ছা পার্সোনাল দিতে পারো, গ্রুপেও দিতে পারো, যেটা তোমাদের মনে হয়। ঠিক আছে, পার্সোনাল দিলেও ভালো, গ্রুপে দিলেও ভালো, যা ইচ্ছা পার্সোনালি দাও। তার পার্সোনাল দিলে কি বলো তো, মেসেজ গুলো থেকে যাবে, গ্রুপে যদি কোনোটা ওভারলুক করে যাই হয়তো। ঠিক আছে। স্যার হ্যাঁ, ওই বলছিলাম যে ইনফর্ম বলো বলো বলো, একজন বলো। প্রত্যেকটা চ্যাপ্টারে মোটামুটি কতগুলো এমসিকিউ করতে হবে? প্রত্যেক ওরকম বলা মুশকিল। তুমি দেখবে শেষে তুমি যে এরকম করবে, যখন আমি গোটা সিলেবাস কভার করবো, তখন দেখবে এরকম হতে পারে যে 20,000 এমসিকিউ করে দিয়েছি আমরা। এরকম হতে পারে, বুঝতে পেরেছো, এরকম হতে পারে। এত এমসিকিউ করে দিবে তুমি আর গুনতির বাইরে চলে যাবে, গুনতেই পারবে না, এরকম হবে। প্র্যাকটিস যে কোন লেভেলে হবে, সেটা করতে করতে তুমি বুঝতেও পারবে না, এবং তুমি করতেও থাকবে, তাও করতে থাকবে। কিন্তু রিভিশনটা মাস্ট, শুধু করে থাকলাম ভুলে গেলে হবে না, রিভিশন মাস্ট। কিন্তু গুছাতে হবে তোমাকে সবকিছু, হ্যাঁ, তোমার সবকিছু রেডি রাখতে হবে, আর সেগুলোকে বারবার করে রিভিশন দিতে হবে, তার ফলে উত্তর মুখস্থ হয়ে যাবে। উত্তর যখনই মুখস্থ হয়ে যাবে, দেখবে 10-15টা কোশ্চেন অন্য থেকে এগিয়ে গেছে, অন্যদের থেকে যখন 10-15টা কোশ্চেন এগিয়ে গেছে, মানে হিউজ অ্যাডভান্টেজ। এই অ্যাডভান্টেজটা আমার চাই আমার ছাত্রদের জন্য, তাহলে তাদের চাকরি পাকা। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? 10-15টা কোশ্চেনের উত্তর মুখস্থ যায় আমার, পরীক্ষার কোশ্চেনের উত্তর মুখস্থ যায়, মানে বুঝতে পারছো কোন কনফিডেন্স লেভেলে বলছি। কোশ্চেন কমনের কথা ভুলে যাও, কোশ্চেন পারার কথা ভুলে যাও, কোশ্চেনের উত্তর মুখস্থ করে দিতে হবে। ওই কোশ্চেন 15টা আসবে যার উত্তর মুখস্থ। এইবার হয়েছে মাদ্রাসাতে 9-10-11-12 হয়েছে, 30টা 25টা করে উত্তর মুখস্থ করেছে, সব পেয়ে গেছে। বলছে স্যার এতবার করেছেন আপনি, মুখস্থ হয়ে গেছে আমাদের। আপনি কিছু কিছু অঙ্ক, আমার যদি ইউটিউবে ভিডিওটা দেখো, আমি রিসেন্টলি অ্যান্সার কি নিয়ে একটা ভিডিও দিয়েছি, ওখানে দেখবো অনেক ছেলেমেয়ে বলছে স্যার এটা এতই কমন, মানে লাস্ট পরীক্ষাতে আপনি এটা দিয়েছেন, ও এখন কোশ্চেন দেখে বুঝে গেছে এটা অ্যান্সার হতে হবে। তো এই লেভেলের প্র্যাকটিস যদি না করো তাহলে তো হবে না, তাহলে বুঝতে পারছো কি লেভেলের কম্পিটিশন ওটা ওয়েস্ট বেঙ্গলে। মাত্র 98টা সিট, পরীক্ষা দিচ্ছে 20,000 লোক, ম্যাথে 150 জনকে ডাকবে, তার মধ্যে 5,000 ধরো প্রিপারেশন নিয়ে দিয়েছে, 5,000-এর মধ্যে 150 কমবে নাকি? 5,000-এর মধ্যে মানে দুর্ধর্ষ প্রিপারেশন, 5,000 লোকের, 5,000 ছেলে মেয়ের, সেখান থেকে তোমাকে 150-র মধ্যে হতে হবে। তাহলে তোমাকে শুধু ভালো দিলে হবে না, খুব ভালো দিতে হবে, তাহলে তোমার চাকরি আছে। তাহলে সেই খুব ভালো দিতে গেলে তোমাকে অন্যদের থেকে এগোতে হবে। কি করে এগোবে? কোশ্চিন কমন, সবাই কমন পেয়েছে, তোমাকে উত্তর কমন পেতে হবে, উত্তর মুখস্থ করতে হবে, তাহলে হবে। বোঝা গেল? স্যার হুম। স্যার বলছি স্যার আমার একটা প্রবলেম হয়, আমি ধরুন 4-5টা চ্যাপ্টার যখন হয়ে যায়, হ্যাঁ, প্রথম চ্যাপ্টারটা আর প্র্যাকটিস হয় না, মানে বা করতে পারি না, মানে ওইগুলো যেগুলো নতুন হচ্ছে সেগুলোই করি, পুরাতনটা একেবারেই কোনো মাথা থেকে প্রবলেম নেই আউট এটা। হয়ে না যায়। না না না, প্র্যাকটিসটা মাথা থেকে, কেমন? না মাথা থেকে আউট হবে না, কারণ আমি এরপর অ্যাসাইনমেন্ট দেবো, তখন ওটা নিয়ে আবার করতে হবে, অ্যাসাইনমেন্ট গুলো তোমাদের সলভ করতে হবে। সলভ না করা অবধি আমি অ্যান্সার দেবো না। সে তোমরা গ্রুপে সলভ করো, নিজেদের মধ্যে গুগলে রিসার্চ করে, মানে সার্চ করে সলভ করো, তোমাদের করতে হবে, বই খুলে করো, তে করে করো, তোমাদের করতে হবে। তার ফলে কি হবে, যখনই তোমরা কোনো একটা অ্যাসাইনমেন্ট সার্চ করে বা যে করেই হোক সলভ করার চেষ্টা করবে, তখন ওর রিলেটেড আরো দুটো কোশ্চিন তোমরা দেখবে ঘাটবে। ঘাটতে গেলে কি হয় বলো তো, কনসেপ্ট বাড়ে, কনসেপ্টটা দরকার। কনসেপ্টটাও তো দরকার না, কারণ আমি শুধুমাত্র প্র্যাকটিস করলে তো হবে না, আমি বুঝলাম না কিছু, আর গাদা গাদা কোশ্চেন প্র্যাকটিস করছি তাহলে ভুলে যাবো, বা একটা আনকমন পড়ে গেল, একটু অন্য টাইপের পড়ে গেল, ডেটা চেঞ্জ করে দিল, তাহলে পারলাম না, ওর কথা কনসেপ্টের দরকার, সেটা কনসেপ্টটা কি হবে। হ্যাঁ, মানে বুঝতে পারে গেছি আমার কথাটা বলতে চাইছি। সেই জন্য তোমাকে আগের জিনিসপত্র কিন্তু পড়তে হবে, এবং সেটা আমি পড়িয়ে নেবো কি করে, আমি অ্যাসাইনমেন্ট দেবো আর পরীক্ষা নেবো, আর পরীক্ষা দিতে গেলে তুমি অবভিয়াসলি পড়বেই। তোমাকে যখন চাপ দেবো, তুমি যখন দেখবে যে আশেপাশে বন্ধুরা ভালো রেজাল্ট করছে, তুমি কম পাচ্ছ, তখন তুমি নিজে থেকেই দেখবে চাপে পড়ছো, তো সেটা নিয়ে কোনো সমস্যা হবে না, অন্তত আমার বেঁচে আমি মনে করি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, কারো কিছু বলার থাকলে বলো, নাহলে আজকের মতো এখানে আমি কেটে দেবো। নেক্সট আমাদের তাহলে সোমবার দিন 7:30টায় প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স শুরু করবো। ঠিক আছে, স্যার এসএসসি নোটিফিকেশন যদি খুব তাড়াতাড়ি দিয়ে যায় তাহলে তাহলে? বললাম তো, তার আগে দেখো 2 মাসে দিয়ে দিলে তাই পারবো না, মানে পরীক্ষা যদি 2 মাসে দিয়ে তাহলে পারবো। দেখো এসএসসি নোটিফিকেশন, আমার কথা, আমার আমার যা মানে আইডিয়া, তাতে মেয়ের মধ্যে বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। ঠিক আছে, মেয়ের মধ্যে যদিও বেরিয়ে যায়, পরীক্ষা নভেম্বর-ডিসেম্বরের আগে কোনো মতেই কমিশন দিতে পারবে না। আমি মাদ্রাসার সময়ও আমার ছাত্রছাত্রীদের বলেছিলাম, ওরা ঘাবড়ে টাবড়ে একাকার করে দিয়েছিল, স্যার
কারণ মাদ্রাসা বেরিয়েছিল গেজেটটা হচ্ছে এপ্রিল মে মাসে, আমি এপ্রিল মাসে একটা ব্যাচ শুরু করেছি, আমার ব্যাচ 4, তাদের সিলেবাসটাই শেষ হলো মাদ্রাসা পরীক্ষার আগে। তারা হেসে গেলে মাদ্রাসা দিতে পারলো। কিন্তু ওরা টেনশন টেনশন নিয়ে, স্যার যদি মেতে পরীক্ষা হয়, জুনে পরীক্ষা হয়, জুলাইতে অত তাড়াতাড়ি পরীক্ষা হতে পারে নাকি? অ্যাডমিট এত এত ছেলে পেলে পরীক্ষা দিচ্ছে, এত ছেলে মেয়েরা মানে ফর্ম ফিল আপ করছে, তাদের অ্যাডমিট বাঁচতে হবে, তাদের নাম্বার দেখতে হবে কোয়ালিফাইড কিনা। এগুলো একটা বড় কাজ। এত আছে নাকি একটা কমিশনারের আন্ডারে এত লোক চাকরি করে নাকি? কিন্তু 2-3 মাসে ওগুলো প্রাইমারি টেট হতে পারে। কিন্তু এটা এতগুলো সাবজেক্ট আছে, প্রত্যেকটা সাবজেক্টে 9, 10, 11, 12 কোশ্চিন করতে হবে। সেগুলো কোশ্চিন করার জন্য কোশ্চিন আরেকবার ভেরিফাই করতে হবে। এই সম্ভব না এগুলো। এবার তো একটা হিস্ট্রিতে কোশ্চেন ভুল করে দিয়েছে, একটা ডি সেটে একই কোশ্চেন দুবার চলেছে, 67 দুবার চলেছে। আজে বাজে ব্যাপার হয়ে গেছে একদম, 67 দুবার। তার মানে ভাবতে পারছে মাঝখানে 88 নেই। কি করবে? 67 67 মাঝখানে 88 নেই। ওএমআর সিটে কি করবো এবার আমি? পরীক্ষা হাত পা কাঁপবে তোমার। এরকম হয়েছিল হিস্ট্রিতে ডি সেট। ম্যাথেরও একটা ভুল হয়েছিল স্যার। না, ম্যাথে কি ভুল বলো? কোশ্চেন ভুল থাকতে পারে। সে ইন্ডিপেন্ডেন্ট আর ওখানে হ্যাঁ ডিপেন্ডেন্ট হ্যাঁ, হবে ইন্ডিপেন্ডেন্ট, ওটা স্যার। 90, আমি তো ওটা আলোচনাও করেছিলাম, ওটা ডিপেন্ডেন্ট হতো ইন্ডিপেন্ডেন্ট না। কোশ্চিন ভুল হলে ওটা করলে নাম্বার হয়ে যাবে, কিন্তু এটা এখানে বুঝতে পারছো ভুলটা কি? তুমি 66 অব্দি করেছো, এবার তুমি 67 কোশ্চিন করলে, এবার বলো তুমি কি করবে? ওএমআর সিটে আছে, ওএমআর সিটে আছে 67, 68, 69, 70 সব আছে। এটা ওএমআর সিট। আর তোমার কোশ্চিনে আছে, এবার এবার এইখানে তুমি কোনটাকে দাগাবে বলো আমাকে? কি করবে? 67 হয়ে গেল, এবার কোশ্চিন দেখলে তো আবার ওটা 67, কি করবে? ওটা স্যার দুটোই মানে করে দিতে হবে, তাহলে অ্যান্সারটা পেয়ে ফুল। তাহলে এবার 68 করবে। 67 68, তাহলে 68টা কি হবে? তোমার পরীক্ষা কোন লেভেলে চলে যাবে? তাহলে 68 আবার 69, তোমাকে ওটা মনে রাখতে হবে। এইবার তুমি 87 অব্দি মিলিয়ে দিলে, তাহলে এই করবে। তা কি করবে? তোমার কাছে কোনো কমিশন বলছে কোনো তথ্য দিচ্ছে না, মানে ছাত্রছাত্রী বুঝতে পেরেছো, 15 মিনিট করে আবার পরে এক্সট্রা টাইম দিয়েছে। মানে ওদের এটা হয়ে, এটা আলাদা ব্যাপার। এটা বাজে হয়ে গেছে। সেটা ওরা অত তাড়াতাড়ি ওরকম করে করবে না। আস্তে আস্তে ধীরে 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 সমস্ত প্রসিডিওরটা হয়। এতগুলো পেপার, এতগুলো সাবজেক্ট, এতগুলো কোশ্চিন, 11, 12 অত তাড়াতাড়ি 2 মাসে হয়? এমনি হতে পারলো না, 10-12 বছর ধরে 2 মাসে হয়ে যাবে। সেই জন্য আমার বিশ্বাস এই ব্যাচটা শুরু করেছি ভালোভাবে শেষ হবে, তারপরেই হবে, তার আগে হবে না। সে তো ভালোভাবে পড়ো এবং ভালোভাবে পরীক্ষা দিতে পারবে, কোনো অসুবিধা নেই। ওকে। আর একটা স্যার, আর একটা কথা আছে, ওই এলপি প্রবাবিলিটি শুরু করার পর ওটা শেষ হওয়ার পর আর একটা শুরু করবেন এরকম ভাবে? হ্যাঁ, আবার টপিক শুরু করবো, কি করবো ওগুলো পরের ব্যাপার। দেখো ওটা কিন্তু তোমাদের পছন্দ অনুসারে হবে না, কারণ দেখো তোমাদের পছন্দ যদি আমাকে শুনতে হয়, তাহলে এখন পছন্দ এক একজনের এক এক রকম হবে। 10 রকম মতামত নিয়ে আমি চলতে পারবো না, সেজন্য আমি যেটা না বলবো সেরকম ভাবে চলবো, আগেই বলে দিলাম। স্যার, আগে হার্ড হার্ড গুলো করিয়ে দিবেন, যেন আবার হার্ড প্রবাবিলিটির তোমার পরে। এই যে আবার তোমার যেটা হার্ড, তোমার যদি প্রবাবিলিটি হার্ড লাগে, কারণ না। নিউমেরিক্যাল হার্ড লাগতে পারে, কারোর ক্যালকুলাস হার্ড লাগতে পারে। হার্ডের কোনো সীমা নেই। সে না, আমার টেকনিকটা হচ্ছে অন্যরকম, কিছু পিওর কিছু অ্যাপ্লাইড মিলিয়ে মিশিয়ে করাবো। কোনোটা মনে হবে তাড়াতাড়ি শেষ করতে পারবো, সেটা তাড়াতাড়ি। সব রকম স্ট্র্যাটেজি মেনটেন করে করবো, চিন্তার কিছু নাই। সিলেবাস তোমাকে শেষ করে দিলে হলো তো পরীক্ষার আগে। আচ্ছা, ঠিক আছে ব্যাস, স্যার। ব্যাস ওটা আমার দায়িত্ব। যেভাবেই করি ভালোভাবে, খারাপ করে না, ভালোভাবে শেষ করে দেবো। ঠিক আছে? ব্যাস। স্যার স্যার বলো। স্যার আমার একটা পার্সোনাল একটা প্রবলেম আছে স্যার, মানে এখানে এটা বলবে না খুব অন্য বলতে সময় বলবে? চাইছি স্যার। পার্সোনাল প্রবলেম স্যার এখানে বলবে সবার স্যার, সামনে, না আলাদাভাবে? মানে আমি আমি বলতে চাইছি স্যার যে মানে আচ্ছা আপনি বলো। যে ক্লাস নেবেন তো হ্যাঁ দু হ্যাঁ। ঘন্টার ক্লাস হবে, ওকে তো সেখানে স্যার আমি মানে আমার একটু মানে বাড়িতে আমার আমি বিবাহিত আর কি, ওকে আমার একটা ছোট বাচ্চা আছে, তো ওকে। আমি মোটামুটি 9টা পর্যন্ত স্যারের ক্লাস করতে বাকি আধ পারবো, ঘন্টা পরে কিন্তু দেখে নিও। 9:30 যদি কিছু পর্যন্ত না না যেটা আছে কিছুটা বুঝতে না 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 পারলে না, স্যার আপনাকে একটু আমি আমার কথা ফোন শোনো, তুমি করবো 9টা অবধি তো ক্লাস করছো। আর কি, তুমি তো 9টা অবধি ক্লাস ফোন করছো, করতে পারবো। তুমি তারপরে হ্যাঁ আমি বলে দিই, তারপরে তুমি আধ ঘন্টা রেকর্ডিং দেখে নিও। যদি রেকর্ডিং দেখে বুঝতে অসুবিধা হয়, আমাকে যে কোনো সময় কল হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি বুঝিয়ে দিব, কোনো অসুবিধা নেই। আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলে রাখছি, যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন করতে পারো। যদি আমি না ধরি, আমি ঠিক কল ব্যাক করবো। আমি হয়তো ক্লাসে আছি বা কোনো একটা লেকচার নিচ্ছি, আমি ঠিক কল ব্যাক করবো। যদি আমি না ধরি, ধরো এখন আমাকে অনেকে ফোন করছে, আমি সাইলেন্ট করা আছে মোবাইল, আমি ঠিক যখন পড়িয়ে উঠবো তখন তাকে কল করবো, বা হোয়াটসঅ্যাপ আমাকে মেসেজ করে, সব থেকে ভালো হোয়াটসঅ্যাপটা আমি সবসময় চেক করতে থাকি মাঝে মধ্যে ফ্রি থাকলে। যেটা সমস্যা আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ডিং করে পাঠাবে, আমি ভয়েস রেকর্ডিং এ কমফোর্টেবল খুব, কোনো সমস্যা নেই, এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। আর ওকে স্যার স্যার, আর থ্যাংক একটা ইউ। কথা বলছিলাম, হুম। আচ্ছা জেইর ওই বইগুলো কি কিনতে হবে? কোনগুলো গো? ডাব্লিউবি, জে মানে আইআইটি না জ্যাম না না ওই না না যেগুলো। না, আইআইটি যেই ওগুলো কিনতে হবে না। আইআইটি এবার যেই বলছে বলছে এবার বলছে নাকি মাদ্রাসা থেকে অনেকটা কমন এসছে ওইসব না না বইগুলো না না, থেকে। জ্যাম থেকে 2-3টে এসছে ও, e⁻x দিয়ে একটা এসছে। ওরকম যদি না আসে পরের বার, ওইভাবে চলা যায় নাকি কোনোদিন? ওটা থেকে না, সে তো আগের বার পিএসসি থেকেও কমন এসছে। আরে ম্যাথে কোথা থেকে দেবে? ওই এইদিক ওদিক থেকে আসে, এখান থেকে ওখান থেকে ওরা ঝাড়ে, এই দিক থেকে ওই দিক থেকেই দেয়।
এবার তার অনুসারে কি আমার সব বই কিনতে হবে? তুমি পড়বে কত? আমি তোমাকে বলছি, বই কিনবে একটা, প্র্যাকটিস করবে ওটাকে 10 বার। আমার কথা শোনো, বই স্যার একটা, বই বংশী বেশি কিনবে না। বংশীধর বংশীদাস কেনো, রাওটা কিনেছি। অর্জানা কেনো, যেটাই কেনো, বংশীধর সাও তুমি 10 বার রিভিশন দাও, উত্তর মুখস্থ করে দাও প্রত্যেকটা কোশ্চেনের, সেটা বেশি বেনিফিশিয়াল। বরঞ্চ আমি 10 জায়গায় ঢুকবো না, আমি এক জায়গায় ঢুকে 10 বার মারবো বইটা। বুঝতে পারছি? এসকে বাবা 10 বার পড়ো, ডিফারেন্সিয়াল ঠিক ইকুয়েশনের আছে। ক্ষেত্রে ঘোষ চক্রবর্তী 10 বার পড়ো, ক্যালকুলাসে স্যার ঘোষ আমার মাইতি কাছে 10 বার পড়ো। স্যার আমার কাছে বেশিরভাগ এস চান্দের বই আছে। যা যার বই ছিল বিএসসি লেভেলে, যেটাই ছিল সেটাই পড়ো, কোনো নতুন বই কিনতে হবে না। বই চেঞ্জ করলে কোনো লাভ হয় না, বইয়ে সব 19-20 থাকে। রিয়াল অ্যানালাইসিস যেমন স্যার ডক্টর রাইসিংহানিয়ার ওইসব বইগুলো যেটা আছে। ইচ্ছা, যেটা খুশি, আমি তো বললাম যেটা তোমার ছিল তুমি সেটাই পড়ো, যেটাতে তুমি কমফোর্টেবল সেটাই পড়ো। সব ঠিক সিলেবাস আছে। এক, সব কিছুতে একই থাকে, একটু 19-20 তাতে কোনো যায় আসে না, বাকি আমার দায়িত্ব, আমি সব নতুন ভাবে আমার মতো করে করিয়ে দেবো। ঠিক আছে? আর তোমার যেটা পড়া ছিল, কারণ আমি এখন যদি বলি বই চেঞ্জ করো, তুমি পারবে না। হঠাৎ করে একটা বইতে তুমি কমফোর্টেবল, সেখান থেকে অন্য বইতে আবার নতুন ভাবে শুরু করতে গেলে পুরো একদম ঘেটে যাবে বিষয়টা। আমি ওটা কোনোদিন করি না। আমার মতো করে চলতে হবে না, আমি তোমার মতো করে চলবো। তুমি যেটাতে কমফোর্টেবল আমি সেটাতে। আমি বলবো এই বই কিনতে হবে বলে এই বই, আমি ওরকম পড়াতে বিশ্বাসী না। তুমি যেটা বলবে স্যার আমার এই বই আছে, আমি ওই বই অনুসারেই চলবো, আমি ওর মতো করেই পড়াবো। যার যেটা বই আছে সেই অনুসারেই চলবো আমি। ঠিক আছে? কোনো চিন্তা নেই, সবাই সব যে কোনো বই স্যার থেকে ফলো করতে পারো, নতুন কোনো বই কিনতে হবে না কারণ। বলো। স্যার স্যার আমি বলছি স্যার আমার কাছে ওই বংশীধর সাহুর ওই নেট সেটের যে বইটা জ্যামের একদম বইটা অ্যাবসলিউটলি ফাইন, কোনো অসুবিধা নেই, ওই ওটাই সব বইটা থেকে আছে ভালো। আমার ওটা কাছে। সব থেকে ভালো। এসএসসিটাতে কম আছে, ওটাতে আরো বেশি আছে। ও ঠিক একটা আছে বই স্যার যদি ওইটাই থাকে, একটা, ওটাকেই প্র্যাকটিস করবো বারবার করে। কথাটা বুঝতে পারছো? আমি যেটা বলছি সেটা ফলো করো, লাভ পাবে। ঠিক আছে? এটা লাভ পাবে, কারণ 10টা বই সত্যি লাভ নেই। আমি কিন্তু একদম প্র্যাকটিক্যাল কথাবার্তা বলছি। আমার কথা আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা, ফিল করতে পারছো কিনা, কিন্তু আমার কথা হচ্ছে একদম প্র্যাকটিক্যাল, আমি কিন্তু কোনোদিন ইমপ্র্যাকটিক্যাল কথা বলি না। আমি আজকে ছাত্রছাত্রীদের সঙ্গে এত মিশি, বা আমি এত কোশ্চিন অ্যান্সার দেখি বিভিন্ন পরীক্ষাতে, যে আমি তার প্যাটার্ন ফলো করে দিতে পারি। এবং সেখান থেকে আমি তোমাদের বলছি, কোশ্চিনের উত্তর মুখস্থ করতে হবে। আমি জানি না এর আগে কেউ তোমাদের এটা বলেছে কিনা, আমি প্রথম বলছি, এবং করে দেখো, পারবে, উত্তর মুখস্থ করতে পারবে। যদি বলো স্যার উত্তর মুখস্থ, আমি করিয়ে দিব, এতবার প্র্যাকটিস করাবো, করিয়ে দিব। না হলে কিন্তু চাকরি হবে না। ওকে, ক্লিয়ার? উম, স্যার বলছিলাম স্যার ওই প্রোফাইলটা ঠিক করে তারপর তো স্ক্রিনশটটা দিতে বললেন। প্রোফাইলটা ঠিক করে মানে প্রোফাইলে যাবে, গিয়ে ইনফোর পর যা আছে সেটাই ঠিক করতে পারবে না, এডিট তুমি আর করতে পারবে না। মানে নাম আর নাম্বার এডিট করা যায় না, বাকি তুমি অ্যাড্রেস ট্যাড্রেস লিখলে লেখো, আমার নাম আর নাম্বার আর ইমেল দরকার, সোজা কথা, বাকি আর তুমি যা রেখে দিতে পারো। হ্যাঁ, এন দাস একটা বই আছে, এন দাসও খুব ভালো বই, আমি বলতে গিয়েও থেমে গেলাম তখন। এন দাসের একটা বই আছে প্র্যাকটিস, এটাও খুব ভালো, ঠিক বলেছো। কোনো ব্যাপার না, যেটা ইচ্ছে, বই যেটা ইচ্ছা, যে যেটা পড়ে এসছো সেটাই, নতুন নতুনত্ব পড়তে হবে না, যে যেটা পড়ে এসছো সেটা দিয়ে রাখবে। ঠিক আছে? নতুন কিছু করতে হবে না, আমি বারবার করে বলছি। স্যার বলছিলাম যে হুম। আমার কাছে কর জানার বইটা আছে, তা আমি তো 9-10 দেবো, তা হ্যাঁ, সেখানে 11-12 এর কোনগুলো আছে না আছে সেই সেই এমসিকিউ গুলো আমি বাদ দেবো কি করে ওখান থেকে সেগুলো আস্তে একটু। আস্তে 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 আমি বলবো সবকিছু, তখন নিজেরই একটা দেখবে হয়ে গেছে, বুঝতে শিখে যাবে কোনটা কোথায় সিলেবাস আছে। আগে আমি শুরু করি, আগে আমি শুরু করি, জিনিসটা শুরু করতে দাও, তারপরে আস্তে আস্তে তোমরা বুঝে যাবে যে কোনটা 9-10 এর সিলেবাস, কোনটা 11-12, তখন তুমি নিজেই তুমি মার্ক করে দিতে পারবে এটা 11-12, এটা 9-10। ঠিক আছে? আর প্রথম থেকে না অত 11-12 9-10 মার্ক করো না, কারণ এই দিক ওই দিক হয়ে যায় কোশ্চিন। এবার জানো মাদ্রাসাতে 9-10 11-12 4টা থেকে 5টা কোশ্চিন একই এসছে? জানো না? 9-10 আর 11-12 3টা থেকে 4টা মনে হয় খুব সম্ভবত সেম কোশ্চিন এসছে, আমি তো দেখলাম নিজেই দুটো কোশ্চিন একদম সেম কোশ্চিন এসছে। একটা প্রবাবিলিটি এসছে, একটা ই টু দি পাওয়ার দিয়ে এসছে, এরকম 2 থেকে 3টা কোশ্চিন, 3টা না 4টা কোশ্চিন সেম। তো ওরকম করে ভেবে থাকে না যে না 9-10 আসবে না, 11-12 কঠিন হবে। কে বলেছে 11-12 কঠিন হবে? ওরকম কোনো বিষয় না, সব ঘুরে ফিরে এক, ওই সিলেবাসে 20%ও না, 15% ডিফারেন্স, এসএসসি বলো মাদ্রাসা বলো এটা দিয়ে। ওকে, সেজন্য সব আস্তে 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 করবো, তাড়াহুড়ো করবে না, ধীরে ধীরে করো, প্র্যাকটিস করো, পড়তে শুরু করো, একটা করে টপিক শুরু করব, সেই টপিক রিলেটেড জিনিসপত্র আগে বুঝবে, আগে কনসেপ্ট ক্লিয়ার করবে, তারপর এবার প্র্যাকটিস করা শুরু করবো। আর যখন প্র্যাকটিস করবো তখন সবকিছু প্র্যাকটিস করবো, তারপর রিভিশন দেবো, এই চলতে থাকবে, এই হচ্ছে প্রসিডিওর। ব্যাস, এর বাইরে কিছু নেই, চাকরি পাওয়ার মন্ত্র হচ্ছে এটা, যে কোনো চাকরি পাওয়ার। ওকে, ঠিক আছে? কিছু বলবে আর বলো, তাহলে আজকে এই অবধি থাক, নেক্সট সোমবার দিন ওকে আমরা। ঠিক আছে? স্যার আপনার বাড়িটা কোথায় মালদার? আমার বাড়ি হচ্ছে মালদা, ইংলিশ বাজার। ঠিক আছে। ঠিক আছে?
স্যার স্যার আমার প্লিজ। মালদা জিকে হাই স্কুল থেকে মাধ্যমিক দিয়েছিলাম ওখান থেকে। মালদা জিকে হাই স্কুল জিকে মঙ্গলবাড়ি। মানে মঙ্গলবাড়ি, ওল মালদা। হ্যাঁ হ্যাঁ মালদা। হ্যাঁ। আচ্ছা আর স্যার আপনার কলেজে মানে গৌড়বঙ্গ ইউনিভার্সিটির সামনে মানে আমরা রেন্টে থাকতাম আগে, তারপর তো ওখান থেকে বাড়ি করা হয়েছিল। আচ্ছা আচ্ছা। এখন কোথায় থাকো? মানে আমাদের বাড়ি কান্দিবাড়ি মুর্শিদাবাদে, ওখানে আচ্ছা বাবার কাজের জন্য যাওয়া হয়েছিল, ওখান আচ্ছা থেকে আচ্ছা আচ্ছা আমাদের আচ্ছা আচ্ছা, বুঝতে পড়াশোনাটা। পেরেছি, মানে বাবার তোমার কাজের জন্য এখানে ছিল, আবার চলে গেছিল ওখানে। আচ্ছা আচ্ছা। মুর্শিদাবাদের কে কে আছে ওখানে? মুর্শিদাবাদের অনেকে আছে না? মুর্শিদাবাদ থেকে কিন্তু অনেকেই আমার কাছে পড়ে। মুর্শিদাবাদের কজন আছো? কে কে আছে মুর্শিদাবাদের? মুর্শিদাবাদ। স্যার আমি আছি স্যার আমি মুর্শিদাবাদের, আছি কিন্তু আমার বিয়ে হয়েছে এমএসটি আর স্যার নদিয়াতে। আমি আছি নদিয়া, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। আচ্ছা আচ্ছা। তারপরে মেদিনীপুর, মেদিনীপুর থেকে অনেকে থাকে। মেদিনীপুর, মেদিনীপুর থেকে। স্যার আমিও আছি মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ থেকে, আচ্ছা। আর মেদিনীপুর থেকে কে কে আছে? মেদিনীপুর থেকে অনেকজন ভর্তি হয়েছে দেখলাম। মেদিনীপুর তাহলে এখন আচ্ছা হয়তো লাইভ আচ্ছা। ক্লাস নেই। হ্যাঁ। আমি আছি স্যার, আমি আছি। আচ্ছা 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 আচ্ছা। আর বর্ধমান, বর্ধমান থেকেও থাকে অনেক সময়। বর্ধমান, কোচবিহার। স্যার আমি আছি পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান, কোচবিহার। কোচবিহার নেই? কোচবিহারে, কোচবিহারে তো একজন ভর্তি হয়েছিল মনে হয়। হ্যাঁ স্যার, আমি কুচবিহার। আচ্ছা আচ্ছা। তাহলে হয়ে গেল, গোটা ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি অনেক জায়গা থেকে আছে, তাহলে কম্পিটিশন বোঝা যাবে। এবার আমি, এই যে আমার যে স্যার এবার বাঁকুড়া আছে, বাঁকুড়া। বাঁকুড়াও আছে, বাহ গুড। আর অন্য ডিস্ট্রিক্ট? পুরুলিয়া স্যার আমি। পুরুলিয়া, বাস। পুরুলিয়া আছি। পুরুলিয়া আছে দুজন। পুরুলিয়া। স্যার দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা। কোথায়, ডায়মন্ড হারবার না সন্দেশখালী? না, সোনারপুর। সোনারপুর, আচ্ছা। শোনা, আমি তো যাদবপুর অনেক বছর থেকেছি, সোনারপুর আমি এক দুবার গেছি, নরেন্দ্রপুরে ওখানে। ওকে ওকে, ঠিক আছে। তাহলে মোটামুটি পিএসসি কি টিচার রিক্রুটমেন্ট করে? হ্যাঁ, ইয়েস, পিএসসি টিচার রিক্রুটমেন্ট করে। পিএসসি কলেজের জন্য করে, স্কুলের জন্য করে। লাস্ট স্কুলের জন্য 2014-তে করেছে। কলেজে করতে গেলে নেট সেট লাগবে, স্কুলে করতে গেলে বিএড লাগবে। পিএসসি করে, পিএসসি পরীক্ষা একদম এই সিলেবাস, একদম সেম সিলেবাস। ঠিক আছে, করে। ওটাও পরীক্ষা দিতে পারো, অনেক অপশন খোলা আছে। বিহারে তো তোমরা, বিহারে ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা মিডিওকার প্রিপারেশন থাকলেও চাকরি পেয়ে যায়। মানে এবার আমার অনেক ছাত্র যারা জানতো, অনেকে স্যার জানে না না। পিএসসি স্কুলের কোশ্চেন খুব টাফ হয়। পিএসসি স্কুল, না না, টাফ হয় না, সব সোজা হয়। স্যার টাফ, বলছিলাম যে ওই সেন্ট্রালের এক্সাম গুলো যে টিজিটি পিজিটি হ্যাঁ ওগুলোর হ্যাঁ। কোচিং করান আপনি? আমি যা পড়াবো তার পাশাপাশি 11-12 খালি করে যাও, তারই হয়ে যাবে। ইলেভেন স্যার টুয়েলভ ওগুলোর জন্য কি এই স্টেট এই সি হ্যাঁ, টেট সিটেট অথবা লাগে? হ্যাঁ, যেমন সুপার এসটে, টেট হ্যাঁ, পাস সিটেট, করতে কিছু হয়? কিছু কিছু ক্ষেত্রে সিটেট লাগে, টিজিটির নাইন ক্ষেত্রে টেনের জন্য সিটেট লাগে। সিটেট পেপার টুটা হ্যাঁ, মানে লাগে, টিজিটির ক্ষেত্রে লাগে, পিজিটির ক্ষেত্রে লাগে না। টিজিটি পিজিটি মানে লাগে। 9-10, হ্যাঁ, টিচার, টিজিটি মানে গ্র্যাজুয়েট, আর ওটা পোস্ট গ্র্যাজুয়েট, এটা হচ্ছে ব্যাপার। তো 9-10-এর জন্য সিটেট লাগে বা স্টেট লাগে, মানে যে সমস্ত স্টেটের এগুলো। 11-12-এর জন্য লাগে না। আর 11-12-এর সিলেবাসটা কিন্তু বরঞ্চ মানে আমাদের এসএসসি বা মাদ্রাসা সিলেবাসের সঙ্গে মিল আছে। 9-10 এগুলো নেই। 9-10 অ্যাকচুয়ালি কি বলতো, ওরা খুব সোজা সোজা 9-10-11-12 লেভেলের কোশ্চিন দেয়, আর অনার্সের কোশ্চিন ওরা 11-12-এ দেয়। পিজিটিটা টার্গেট করবে, সবসময় টার্গেট করবে পিজিটি, এটা টার্গেট করবে বিভিন্ন স্টেজে। তাহলে সিটেটও লাগবে না তোমার যদি ক্লিয়ার না থাকে। পাশাপাশি তোমার সিলেবাসটা এসএসসি সিলেবাসের সঙ্গে মিলে যাবে। হ্যাঁ, তবে এসএন বা সাতটার বই থেকে 11-12টা পুরো, ঠিক আছে, তাহলেই হবে। ওকে, তাহলে আজকে এই অবধি থাক, ঠিক আছে। সোমবার দিন তাহলে আমাদের লাইভ ক্লাস হচ্ছে।